196 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল দেখো, বলছে রাম তার সাপ্তাহিক বেতনের 5/8 অংশ ভাড়া, অবশিষ্ট বেতনের 1/3 অংশ খাবারের খরচ করে এবং অন্যান্য খরচের জন্য 40 টাকা রাখে। রামের রামের সাপ্তাহিক বেতন কত? ঠিক আছে, খুব সুন্দর এবং সোজা সোজা কোশ্চেন। দেখো, রমা তার সাপ্তাহিক বেতনের 5/8 অংশ ভাড়া, অবশিষ্ট বেতনের 1/3 অংশ খাবারে খরচা করে এবং বাকি খরচা হচ্ছে 40 টাকা। বাকি খরচা কত? 40 টাকা। রমার সাপ্তাহিক বেতন কত? দেখো, রমার বেতন কত আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি রমার বেতন হচ্ছে X টাকা। ভালো করে বুঝবে, আমরা ধরে নিচ্ছি রমার বেতন হচ্ছে X টাকা। ঠিক আছে, আচ্ছা, এবার ভালো করে বোঝো, রমার কাছে প্রথমে ধরো X টাকা আছে আছে এবার দেখো, এই টাকার 5/8 অংশ সে ভাড়া দিল। দেখো, 5/8 অংশ ভাড়া দিল মানে কি? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 5/8 অংশ মানে কি, বলবে স্যার 5/8 অংশ ভাড়া দিয়েছে, কথার মানে অ্যাকচুয়ালি স্যার ও যদি ইনকাম 8 টাকা করে না স্যার, তার মধ্যে 5 টাকা স্যার ভাড়া দিয়ে দিয়েছে। বুঝতে পারছি? মানে 8-এর মধ্যে 5 দিয়ে দিয়েছে, 5/8 অংশ ভাড়াতে চলে গেছে, মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ টাকা ভাড়ায় চলে গেছে। তাহলে আছে কত ভাগ টাকা? 8 ভাগের মধ্যে 5 ভাগ ভাড়া দিয়ে দিয়েছে, তাহলে এখনো 3 ভাগ টাকা পড়ে আছে। তাহলে আছে কত? এই টোটাল X টাকার 3/8 অংশ টাকা এখনো ওর কাছে আছে আছে আচ্ছা, বোঝা গেল? 5/8 আমি দিয়ে দিয়েছি, তাহলে আছে কত আমার কাছে? 3/8। কারণ 5 আর 3 8, 8-এর মধ্যে 5 ভাড়া দিয়ে দিয়েছে, আছে কত? 3/8। আছে কত? 3/8। আচ্ছা, এবার এই টাকাটা তোমার কাছে আছে, এই টাকার আবার কি করেছে? 1/3 অংশ খাবারে খরচা করে। 1/3 অংশ যদি খাবারে খরচা করে, মানে কি? যে 3 ভাগের মধ্যে 1 ভাগ খরচা করে ফেলেছে খাবারে, তাহলে আছে কত? বলবে স্যার 2/3 আছে। টোটাল স্যার 3 ভাগের মধ্যে 1 ভাগ স্যার খাবারে খরচা করে ফেলেছে, আছে স্যার 2/3। মানে এই যে টাকার এখনো 2/3 অংশ পড়ে আছে। ঠিক আছে, এই টাকাটাই দেখো কোশ্চেনে বলছে শেষে যে অবশিষ্ট টাকা সেটা হচ্ছে 40 টাকা। সেটা হচ্ছে কত? 40 টাকা। মানে এই টোটাল টাকাটা এখন কত হয়ে গেল? 40 টাকা। বুঝতে পারছি? সিম্পল। আমি ধরছি যে আমার বেতন X টাকা, 5/8 ভাড়া দিয়েছি, আছে কত? 3/8। এরপরে 1/3 খাবারে খরচা করেছি, আছে কত? 2/3। শেষে একদম শেষে আছে কত? তাহলে এখন 40 টাকা হয়ে গেল। এক্স এর মান বের করলে গল্প শেষ। 3 কেটে গেল, 20 দোকানে 40 ভাই। এক্স এর মান কত হয়ে যাচ্ছে? 8 আর 20 গুণ করলে 160। খেল খতম, অঙ্ক হজম। অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো চলো, স্যার প্রফিট এন্ড লস থেকে বেশি এসেছিল। যাই হোক, তোমরা পেরেছো তো, পরীক্ষায় কমন এসেছিল বুঝেছি, পেরেছো তো, কাট অফ মার্ক ক্লিয়ার হবে তো, স্কোর ভালো হবে তো। যারা পরীক্ষা দিয়েছে একবার প্রতিক্রিয়া স্যার লিখে জানাও, তাহলে আমার শান্তি। ঠিক আছে, কমন এসছে, ঠিক আছে, খুব ভালো কথা, কমন আসারই কথা ছিল, কমন আসবে। তুমি কতটা কি পেরেছো বলো? কত আসছে আমাদের? 160। গল্প আমাদের শেষ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সিজিএল 2022, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ এবং সঞ্চয় হলো বেতনের 1/3 অংশ। ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত? খুব সোজা কোশ্চেন। ঠিক আছে, কি বলছো স্যার? কেউ বেতনের কর হলো, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ এবং সঞ্চয় হলো বেতনের 1/3 অংশ। ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত? দেখ কিভাবে করবো আমরা। সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ। তাহলে দেখো, প্রথম কথা, বেতনের 1/4 অংশ হচ্ছে কর এবং সঞ্চয় হলো বেতনের 1/3 অংশ। একবার দেখো বেতনের 1/4 অংশ, একবার দেখো বেতনের 1/3 অংশ। মানে কোন একটা বেতন তার একবার দেখো 1/4 অংশ, আর একবার সেই বেতনের দেখো 1/3 অংশ আমাদের করতে হবে। একবার 1/4 অংশ, 1/3 অংশ করতে হবে। সুতরাং একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বেতনটা হবে, তাকে যদি আমরা একবার 1/3 দিয়ে কাটাকুটি করি, একবার 1/4 দিয়ে কাটাকুটি করি, তো এমন কিছু সংখ্যা হওয়া চাই যাতে আমরা কাটতে পারবো, 3 দিয়েও কাটতে পারবো, 4 দিয়েও কাটতে পারবো, তাই না? তো এমন কিছু সংখ্যা, তো আমরা একটা কাজ করবো ইচ্ছা করে, 3 আর 4-এর লসাগু নিয়ে নেবো। আমি ধরে নিচ্ছি বেতনটা, ঠিক আছে, ইনকামটা বা বেতনটা আমি ধরে নিচ্ছি, বেতনটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 12। কারণ এখানে দেখো নিচে 3 আছে, এর নিচে দেখো 4 আছে, 3 4 12। ঠিক আছে, ওকে। এসো দেখো, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ এবং সঞ্চয় হলো বেতনের 1/3 অংশ। তাহলে আমরা বেতনটাকে কি ধরছি? বেতনটাকে ধরছি নিচে 3, আর এখানে দেখো নিচে 4 আছে। বেতনটাকে আমি ধরছি 3 4 কত? 12। 3 4 কত হচ্ছে? বেতন হচ্ছে আমার 12। ঠিক আছে, তাহলে বেতন যদি আমার 12 হয়, ভালো করে বোঝো, বেতন যদি আমার 12 টাকা হয়, আমি ধরে নেব বেতন আমার 12। এবার দেখো, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ। তাহলে যেটা কর, যেটা ট্যাক্স, ঠিক আছে, সি এর যে ট্যাক্সটা হচ্ছে, ভালো করে বুঝবে, সি এর যে ট্যাক্সটা হচ্ছে সেটা কি? বেতনের 1/4 অংশ। সি এর যে ট্যাক্সটা সেটা বেতনের 1/4 অংশ, বেতনের 1/4 অংশ। তাহলে কত হচ্ছে? ট্যাক্সটা হচ্ছে তোমার 3 টাকা। বুঝতে পারলে? সি এর ট্যাক্স, দেখো সি এর বেতনের উপর কর হলো, মানে কর, সি এর বেতনের উপর কর হলো বেতনের 1/4 অংশ। বেতনটা আমরা 12 টাকা ধরেছি, তাহলে বেতনের 1/4 হচ্ছে কর। 12 টাকা যদি তোমার বেতন হয়, তাহলে 1/4 অংশ কাটাকুটি করলে কত হচ্ছে? 3 টাকা হচ্ছে তোমার কর, 3 টাকা হচ্ছে তোমার কর। ঠিক আছে, এবং সঞ্চয় হলো বেতনের 1/3 অংশ। সঞ্চয় হলো সি এর সঞ্চয়, মানে সেভিংস। সঞ্চয় কি?
সঞ্চয় কি আমার বেতনের 1/3 অংশ, বেতনের 1/3 অংশ। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, 3 4 12, তাহলে কত হচ্ছে 4, কত হচ্ছে আমার 4। ঠিক আছে, সেভিংস কত হচ্ছে 4। ওকে, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত? তাহলে দেখো তোমাকে কি চেয়েছে, ব্যয় মানে এক্সপেন্ডিচার এবং সঞ্চয় মানে সেভিংস এর অনুপাত তোমাকে চেয়েছে। দেখো সেভিংস এর মান তুমি অলরেডি জানো, 4 বসিয়ে দাও। এবার বিষয় হচ্ছে খরচ কত টাকা করেছো। দেখো ভাই, তুমি ট্যাক্স দিয়েছো 3 টাকা, ট্যাক্স দিয়েছো ধরো 3 টাকা, তুমি সেভিংস করেছো 4 টাকা, টোটাল ইনকাম করেছো 12 টাকা। 12 টাকা ইনকাম করে তুমি 3 টাকা ট্যাক্স দিয়েছো আর 4 টাকা তুমি সেভিংস করেছো। তাহলে তুমি 12 টাকা ইনকাম করে এই দুটো তো খরচা করে ফেললে, কারণ তুমি ট্যাক্স দিচ্ছ সেটা তোমার পকেট থেকে চলে যাচ্ছে, তুমি সেভিংস করছো সেটা তোমার একটা সাইডে থাকছে। ইনকাম করে তোমাকে বলছে তাহলে খরচা করো। দেখো ইনকামটাকে আমরা কি করছি, ট্যাক্স দিচ্ছি, সেভিংস করছি আর খরচাই করবো। তাহলে 12 টাকা ইনকামের মধ্যে থেকে 4 আর 3 7 টাকা আমাদের বাদ চলে গেল, থাকছে কত, 5 টাকা। তাহলে খরচ এবং জমানোর অনুপাত হচ্ছে 5:4। অ্যান্সার শেষ। খুব সহজ কোশ্চেন ছিল, সিজিএল 2022 আসা কোশ্চেন। চলো ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড। চলো এগিয়ে যাবো আমরা। চলো নেক্সট 198 নাম্বার কোশ্চেন, সিজিএল মেন্স 2016 আসা কোশ্চেন। ওকে চলো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, রেশিও এন্ড প্রপোর্শন যখন শেষ হয়ে যাবে, রেশিও এন্ড প্রপোর্শন যখন শেষ হয়ে যাবে, রেলের যে কোনো বই, রেলের যে কোনো প্রিভিয়াস ইয়ার, এসএসসি যে কোনো প্রিভিয়াস ইয়ার, রাজ্যের যে কোনো প্রিভিয়াস ইয়ার, যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার, তুমি রাজ্যের যে কোনো পুলিশের যে কোনো প্রিভিয়াস ইয়ার নাও, জিডি হোক, পুলিশ হোক, গ্রুপ সিডি হোক, রাজ্যের যে কোনো পরীক্ষা হয়ে গেল, রেলের যে কোনো পরীক্ষা, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যে কোনো এক্সামের তুমি পেপার নিয়ে দেখো, বা তুমি এসএসসির যে কোনো এক্সাম, এমটিএস। বিষয় হচ্ছে একটা ক্লাবের প্রত্যেক সদস্য, ক্লাবের সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা এবং সমান সংখ্যক পয়সাদের মানে কি? ক্লাবে সাপোজ আমরা 10 জন আছি, ক্লাবে সাপোজ আমরা 10 জন আছি, তো আমরা ঠিক করলাম ভাই চাঁদা কিরকম দেবো বলতো। 10 জন আছি, 10 জন যদি থাকি, 10 জন প্রত্যেকে 10 টাকা করে দেবো। ঠিক আছে, প্রত্যেকে 10 টাকা করে দেবো, এবং 10 জন, যতজন ছেলে পেলে মানে যতজন সদস্য, প্রত্যেকে তত টাকা দেবে এবং তত পয়সা করে দেবে। যদি 10 জন ছেলে পেলে থাকে, 10 জন লোক থাকে, তাহলে 10 টাকা করে দেবে, 10 টাকা 10 পয়সা করে দেবে সবাই। যদি 50 জন করে সদস্য, 50 জন সদস্য থাকে কোনো ক্লাবে, তাহলে প্রত্যেকে ক টাকা করে দেবে, 50 টাকা 50 পয়সা। মানে যতজন তত টাকা তত পয়সা করে প্রত্যেকে দেবে। দারুণ মজার জিনিস, যতজন প্রত্যেকে তত টাকা তত পয়সা করে চাঁদা দেবে। তো আমি ধরে নিচ্ছি অঙ্কটাই যে আমি ধরছি ভাই আমার সদস্য সংখ্যা x জন, আমার সদস্য সংখ্যা x জন। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম x জন সদস্য সংখ্যা। তো x জন যদি সদস্য সংখ্যা থাকে, তাহলে দেখো প্রথম কথা প্রত্যেকে x টাকা করে তো দেবেই, প্রত্যেকে x টাকা দেবেই, এর সঙ্গে সঙ্গে প্রত্যেকে ভাই x পয়সাও দেবে, প্রত্যেকে x পয়সা দেবে। আমি কি বললাম, 10 জন যদি থাকে তাহলে 10 টাকা 10 পয়সা করে 10 টাকা করে সবাই দেবে, এবং 10 পয়সা করে সবাই দেবে। যদি 10 জন থাকে, 50 জন থাকলে 50 টাকা 50 পয়সা করে সবাই দেবে। ঠিক একই রকম ভাবে আমি তো হচ্ছে x জন টোটাল আছে, তাহলে x জন যদি থাকে প্রত্যেকে x টাকা করে দেবে এবং x পয়সা করে প্রত্যেকে দেবে। তাহলে এক একজন ক টাকা করে দেবে। আচ্ছা এখানে একটা কাজ আমরা করি, পয়সাকে ভাই টাকা বানানোর জন্য, ভাই 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে x বাই 100 টাকা। হ্যাঁ ওকে ওকে বলবে, হ্যাঁ স্যার ওকে। তাহলে প্রত্যেকে এত টাকা করে দেবে, প্রত্যেকে এত টাকা করে দেবে। ঠিক আছে, বুঝে গেছো? তাহলে আমি সুবিধার জন্য এবার লিখছি x প্লাস x বাই 100 টাকা করে প্রত্যেকে ভাই দেবে। মানে ভাই সিম্পল x টাকা দেবে প্রত্যেকে, যেহেতু x জন লোক x টাকা দেবে, তার সঙ্গে প্রত্যেকে x পয়সা করেও দেবে, আর x পয়সা মানে x বাই 100 টাকা। তাহলে প্রত্যেকে এই টাকাটা করে দেবে, প্রত্যেকে এই টাকাটা দেবে। আচ্ছা কতজন লোক আছে, x জন লোক আছে, তাহলে x জন লোক প্রত্যেকে যদি এই টাকাটা করে দেয়, তাহলে মোট টাকা উঠে যাবে, আমাদের মোট টাকা উঠে যাবে। কোশ্চেন দেখো মোট টাকা বলে দিয়েছে কত, কোথায় গেল, 25। বুঝে গেল? x জন লোক প্রত্যেকে যদি এই টাকা করে দেয়, যেমন 10 জন লোক প্রত্যেকে যদি 10 টাকা করে দেয়, তাহলে গুণ হয়ে যায় 100 টাকা দিচ্ছে টোটালে, তাই না? তাহলে প্রত্যেকে যদি এই টাকাটা দেয়, তাহলে x জন লোক প্রত্যেকে এই টাকাটা দিচ্ছে, x জন লোক প্রত্যেকে এই টাকা দিচ্ছে, টোটাল কত টাকা দিচ্ছে, x ইনটু এত 2525 টাকা। বোঝা গেল? এখান থেকে আমরা x এর মান বের করলেই ভাই অ্যানসার কমপ্লিট, এখান থেকে x এর মান বের করলেই অ্যানসার কমপ্লিট। তাহলে দেখো এখানে একটা কাজ আমরা করতে পারি, x ব্র্যাকেটের মধ্যে 100 লসাগু হচ্ছে, 100 লসাগু হচ্ছে, ঠিক আছে? তাহলে 100x আর x 101x সমান সমান কত হচ্ছে, 2525। ঠিক আছে, তাহলে 100x আর x গুণ করলে কত হচ্ছে ভাই, সরি 10, এখানে সরি 100 ছিল না, আচ্ছা আচ্ছা দাঁড়াও 100। ওকে চলো, তাহলে দেখো 100x আর x গুণ করলে কত হচ্ছে, 100x স্কয়ার সমান সমান 100টা কোণে কোণে এদিকে গুণ হয়ে যাবে, আমরা জানি। বা তোমার এত খাটনির কি দরকার আছে, ছাড়ো, তুমি একটা কাজ করে দাও এখানে। ঠিক আছে, এখানে আমরা ভুল করে ফেলেছি একটু, দাঁড়াও, এসো এসো দেখো 100x আর x যোগ করলে 100 একখানা x বাই 100। ঠিক আছে, ওকে তাহলে ক্যালকুলেশন করলে দেখো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, নোট করে লিখে না ভাই। ধরো 2525, 2626, 2727 এই ধরনের যদি সংখ্যা পাও না, ভাবে 101 দিয়ে পুরো কাটাকুটি যায়, 25 দিয়ে যাবে। যদি এখানে ভাই 2626 থাকতো, তাহলে 101 দিয়ে 26 দিয়ে কাটাকুটি যায়, এরকম অঙ্ক অনেক সময় আসে। ঠিক আছে, 101 এর সঙ্গে 25 গুণ করলে 2525 হবে।
এখানে যদি দেখতাম 26 আছে, তার মানে ভাবে 101 দিয়ে 26 দিয়ে কাটাকুটি যাবে। তার মানে কি 101 সঙ্গে 26 গুণ করা মানে 26, 101 সঙ্গে 25 গুণ করা মানে হচ্ছে 25, 101 সঙ্গে 27 গুণ করা মানে হচ্ছে 27। বুঝতে পারছো? তাহলে এটা আমরা মনে রাখবো, তাহলে কি হচ্ছে আমার কাটাকুটি করতে সুবিধা হবে, বিভিন্ন অঙ্কে এমন দেয় 101 সঙ্গে 25 দিয়ে কাটাকুটি করলে 25 হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো x আর x গুণ করলে কত হচ্ছে আমাদের x স্কয়ার, মানে 100 গুণ 25, 100 গুণ 25 হয়ে যাচ্ছে, কোন না কোন গুণ হয়ে যাচ্ছে। তাহলে x এর মান ভাই কি হবে, x স্কয়ার থেকে x হয়ে গেলে এটা রুট হয়ে যাবে, এবং 100 থেকে মানে কি 10 বেরিয়ে যাবে, 100 মানে 10 গুণ 10 একটা 10 বেরোবে, আর 25 মানে কি 5 গুণ 5 মানে একটা 5 বেরোবে। তাহলে x এর মান 5 10 কত যাচ্ছে 50, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশনটি। ঠিক আছে, তাহলে মেন্স লেভেলের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন ছিল। ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন আমরা সলভ করলাম। ঠিক আছে, ওকে, চলো এই টাইপে দিলে আশা করি এবার পারবে। তো বিষয় হচ্ছে যে স্যার এটাকে তো আমরা করলাম, খুব ভালো কথা, আমরা স্যার অপশন টেস্ট করতে পারতাম। বলবো হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই স্যার, অপশন টেস্ট তুমি করতে পারতে, এটা হলো তোমার বেসিক। তুমি যদি অপশন টেস্ট করতে চাইতে, তাহলে কিভাবে অপশন টেস্ট করবে বলো তো? কিভাবে অপশন টেস্ট করবে? দেখো দেখো অপশন টেস্ট কিভাবে করবে, তুমি ধরো অপশন নিয়েছো 50, তো তার মানে তুমি ধরে নিচ্ছ যে আমার 50টা নিয়ে আমরা চেক করছি। আমরা যদি আমরা 50 জন সদস্য, আচ্ছা 50 জন সদস্য মানে কি, 50 জন সদস্য মানে হচ্ছে 50 জন সদস্য মানে কি প্রত্যেকে 50 টাকা করে দেবে এবং প্রত্যেকে 50 পয়সা করে দেবে। 50 পয়সা মানে 50/100 টাকা, প্রত্যেকে এই টাকাটা দেবে, তাই না? আমরা অপশন টেস্ট করছি, দেখো কি হবে। 50 জন সদস্য মানে কি প্রত্যেকে কত টাকা দেবে, 50 টাকা করে দেবেই, তার সঙ্গে 50 পয়সা দেবে, 50 পয়সা মানে 50/100 টাকা, মানে প্রত্যেকে এই টাকাটা দেবে। কতজন লোক? 50 জন লোক। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করে দেখি, এখানে কাটাকুটি করলে 1/2 হচ্ছে, 50 দোকানে 100, তাই। আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে, 50 হচ্ছে ইন্টু 50 দোকানে 100, আর 1 গুণ করলে 101, 101/2, 101/2। ঠিক আছে, 2 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে 25, একটু আগে শেখালাম 25 এর সঙ্গে 101 গুণ করা মানে হচ্ছে 25। তাহলে দেখো অপশন 50 মানে অপশন ডি থেকে 50 চেক করে আমার কিন্তু 25 যেটা কোশ্চেনের টোটাল ওরা বলেছিল সেই টোটাল টাকাটা মিলে যাচ্ছে। তো তুমি অপশন নিয়ে এইভাবে টেস্ট করে দেখতে পারো যে যে অপশনের জন্য তোমার যে টোটাল টাকাটা ম্যাচ হয়ে যাবে সেটাই সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, চলো, ওকে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা কি করলাম, 50 নিলাম, 50 নিয়ে আমরা অপশন টেস্ট করলাম। অপশন টেস্টের মানে কি, আমরা জানলাম 50 জন সদস্য ছিল, 50 জন সদস্য প্রত্যেকে 50 টাকা করে দিয়েছে, 50 পয়সা করে দিয়েছে। 50 পয়সা মানে 50/100, ক্যালকুলেশন করে দেখো আমাদের যে টোটাল অ্যামাউন্ট সেটা মিলে যাচ্ছে, সেখান থেকে আমরা বুঝে গেলাম তার মানে অপশনটি সঠিক উত্তর। এইভাবে আমরা অপশন টেস্ট করেও করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট। খুব সুন্দর একটা কনসেপ্ট, একটু আগে যে একটা শিখলে তোমরা যে কিভাবে এই টাইপের কোশ্চেন করতে হয়, আর একটা দেখো একটু অন্যরকম কোশ্চেন আমি তোমাকে করাচ্ছি। 199 নম্বর কোশ্চেন, খুব সুন্দর, এগুলো সব সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন। ঠিক আছে, সব মেন্স আসা কোশ্চেন এগুলো। একটি রঙিন ছবিতে লাল ও সবুজ রং 5:3 অনুপাত আছে, ভালো করে বুঝবে। একটা ভাই ছবি আছে, খুব সুন্দর সহজ কোশ্চেন, মেন্সের কোশ্চেন হলে কি হবে, এত সোজা ভাই তোমাকে আমি কি বলবো, শিখে গেলে মাত্র কয়েক সেকেন্ডে তুমি উড়িয়ে দেবে আজকের পরে, শুধু মন দিয়ে শিখে নাও টেকনিকটা। একটা রঙিন ছবিতে লাল এবং সবুজ রং 5:3 অনুপাতে আছে, রেড এবং গ্রিন। ঠিক আছে, একটা রঙিন ছবিতে, ঠিক আছে, লাল এবং সবুজ রং 5:3। আচ্ছা টোটাল এই ছবিটা ধরো, টোটাল এই ছবিটার মধ্যে রেড এবং গ্রিন কত আছে, রেড এবং গ্রিন তোমার 5:3 অনুপাতে আছে। এইভাবে লিখি, চলো শুধু অনুপাতটা লিখছি আমরা। ঠিক আছে, 5:3 অনুপাতে আছে। তার মানে টোটাল ছবিতে রেড এবং গ্রিনটা আমার 5:3 অনুপাতে রয়েছে। যদি উপরের অর্ধেক অংশে লাল এবং সবুজ রং, উপর দুটো, এই ছবিটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, বলছে উপরের অর্ধেক অংশে লাল এবং সবুজ রঙের অনুপাত হচ্ছে 2:3, 2:3। ঠিক আছে, আমি একটু বড় করে আঁকি, দাঁড়াও তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ধরো বড় এরকম ছবি এই রয়েছে আমাদের, হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ধরো আমার ছবি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা ছবি রয়েছে আমার, ভাই রে, ঠিক আছে, এরকম একটা ছবি আছে। তো এরকম একটা ছবি আছে, লাল এবং সবুজ রঙের অনুপাত কত, 5:3। রেড এবং গ্রিন টোটাল কত, টোটাল হচ্ছে তোমার 5:3 অনুপাতে আছে। রেড এবং গ্রিনটা তোমার 5:3 অনুপাতে টোটালটা আছে। টোটাল ছবির মধ্যে লাল রং আছে 5 ইউনিট, আর তোমার সবুজ রং আছে কত, 3 ইউনিট আছে টোটাল। এবার বলছে যদি উপরের অর্ধেক অংশে লাল এবং সবুজ রং 2:3, মানে এই ছবিটাকে দুটো ভাগে ভাগ করছে, বলছে উপরের অর্ধেক অংশে রেড এবং গ্রিন, লাল এবং সবুজ রং আমরা ইউজ করছি 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে। ঠিক আছে, তাহলে নিচের অর্ধেক অংশে রেড এবং গ্রিনের অনুপাত কি হবে, এখানে কি হবে, এটা হচ্ছে তোমাকে চেয়েছে। ভাবো ভাবো কিভাবে আমরা করব, দারুণ সুন্দর কোশ্চেন। ঠিক আছে, কেউ পেরেছো এই কোশ্চেন, বলো, দেখো, দেখো কিভাবে আমরা করবো, দেখো ভাই সাহেব, খুব সোজা। প্রথম কথা কনসেপ্টটা বোঝো ভাই, পুরো ছবিতে লাল আর সবুজ রং ইউজ হয়েছে 5:3 অনুপাতে। ঠিক আছে, এখানে অর্ধেক অংশে 2:3 অনুপাত, মানে 2 আর রেড রং ইউজ হচ্ছে 2 ইউনিট, গ্রিন রং ইউজ হচ্ছে 3 ইউনিট। তাহলে দেখো একটা জিনিস ক্লিয়ার, যেহেতু এই ছবিটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এখানে দুটো রং মিলিয়ে মোট কত ইউনিট হচ্ছে,
এখানে লাল আর সবুজ রং মিলিয়ে কত ইউনিট হচ্ছে? 5 ইউনিট হচ্ছে। তো তোমার মত অনুযায়ী কি হওয়া উচিত তুমি আমাকে বলো। টোটাল ছবিতে তাহলে কত ইউনিট? এই অর্ধেক অংশে যদি লাল আর সবুজ মিলিয়ে 5 ইউনিট রং ইউজ হয়, টোটাল ছবিতে কত ইউনিট রং ইউজ হওয়া উচিত? চ্যাট বক্সে লেখো। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে পারবে। মেন্স লেভেলের কোশ্চেন, খুব সোজা। ছবিটার অর্ধেক অংশে যদি 3 আর 2 টোটাল 5 ইউনিট রং ইউজ হয়, তাহলে টোটাল ছবিতে মানে টোটাল এই হিসাবে যদি দেখি, টোটাল এখানে যদি 5 ইউনিট হয় তাহলে টোটালে কত ইউনিট হওয়া উচিত এই হিসাবে যদি আমরা দেখি? দেখো এই দিকটা তাকিও না, আমি বলছি এরা বলছে এখানে 5 ইউনিট রং ইউজ হয়েছে অর্ধেক অংশে, তাহলে টোটাল 10 ইউনিট হওয়া উচিত। কিন্তু অঙ্কে গন্ডগোলের জায়গা কোথায়? বাইরে দেখছি টোটাল 8। এটাই হচ্ছে খেলা। এই খেলাটা আমাদেরকে বুঝতে হবে, এই খেলাটা বুঝতে হবে আমাদের। এখানে আমরা দেখি 3 আর 2 5 ইউনিট, তাহলে হিসাব মতন তো তাহলে টোটাল এখানে 5 ইউনিট রং ইউজ হয়েছে টোটাল, তাহলে এখানেও আমাদের টোটাল 5 ইউনিট রং ইউজ হবে। কারণ অর্ধেক কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে ছবির অর্ধেক জায়গায় রেড আর গ্রিন এত ইউনিট, তাহলে এখানে কত? তাহলে দেখো সিম্পল একটা জিনিস আমরা বুঝতে পারছি, ওই হিসাবে দেখতে গেলে তাহলে এখানে যদি 5 হয় তাহলে এখানেও 5 ইউনিট রং ইউজ হবে, এবং টোটালে তো প্রায় 10 ইউনিট রং ইউজ হওয়া উচিত। কিন্তু এখানে দেখছি 5 আর 3 8, মানে কত একটা রেশিওর গোলমাল আছে। তো এই রেশিওর গোলমালকে লাইনে আনার জন্য ফার্স্ট কাজ যেটা তুমি করবে, রেশিওকে সবসময় যদি আমি লাইনে আনতে চাই, দুটো রেশিওর মধ্যে যদি তুমি কানেকশন বিল্ড করতে চাও, তাহলে ফার্স্ট কাজ অলওয়েজ হচ্ছে রেশিওর যে যোগফল সেটাকে সেম করো। আমরা একটা বুদ্ধি এখানে লাগাবো, অঙ্ক যখন শেষ হবে তখন ক্লিয়ার হবে, ধৈর্য ধরে শুধু শুনতে হবে, খুব সোজা ভাই। দেখো আমরা এখানে দেখছি রেড আর গ্রিন মিলে টোটাল 5 ইউনিট, এখানে কত? 8 ইউনিট। এর যোগফল 8, এর যোগফল 5। দুজনের যোগফলকে ফার্স্ট সেম করো। তাহলে একটা কাজ করবো আমরা, যোগফল সেম করার নিয়ম হচ্ছে এদের যোগফল 8, এখানে 8 গুণ করবো, আর এদের যোগফল 5, তার মানে এদের দুজনের সঙ্গে আমি 5 গুণ করবো। এর ফলে কি হলো? এদের টোটালটা কিন্তু সেম হয়ে গেল, এদের টোটালটা সেম হয়ে গেল। এটা আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে, টোটাল এইভাবে সেম করতে হয়। ঠিক আছে, টোটাল সেম করার নিয়ম কি? এদের যোগফল এর সঙ্গে গুণ, আর এদের যোগফল এর সঙ্গে গুণ। তুই চেক করে দেখো, 8 দুগুণে 16, 3 8 24। এখানে দেখো 5 5 25, 3 5 15, টোটাল আমাদের সেম চলে আসছে। ঠিক আছে, দেখো 8 দুগুণে 16, 3 8 24, 24 আর 30, 8 10 40, 16। আর এখানে তুমি দেখো 5 5 25 আর 15, 5 5 10 হাতে হলো 1, 1 1 2 2 হচ্ছে যোগফল সেম। পুরো ক্লিয়ারলি বাচ্চাদের মতো বুঝিয়ে দিচ্ছি। তাহলে যোগফল সেম করার দুটো রেশিওর যোগফল সেম করার নিয়ম কি? এর যোগকে ওর সঙ্গে গুণ করব, আর এই দুজনের যোগকে এর সঙ্গে গুণ করব। তাহলে অটোমেটিক্যালি এদের যে টোটাল এর যা টোটাল সেম হয়ে গেছে। এবার বিষয় হচ্ছে আমরা এরপর আরেকটা কাজ এখানে করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা 2 গুণ করব। স্যার কেন হয় 2 গুণ করব? এই কারণে, কারণ এটা টোটাল আর এটা অর্ধেক। ঠিক আছে, এখানে যখন 8 গুণ করলাম আর এখানে যখন 5 গুণ করলাম, দুজন সেম করলাম, ফার্স্ট এদের দুজনকে সেম করলাম। কিন্তু অঙ্কের কনসেপ্ট অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী এটার ডবল হওয়া উচিত। এটা যদি অর্ধেক হয় তাহলে পুরোটা কি হবে? ডবল, সেই জন্য 2 গুণ করলাম। প্রথমে এই দুজনের যোগফল সেম করলাম, এটা যতটা এটাও ততটা করলাম। কিন্তু কোশ্চেনের কনসেপ্ট অনুযায়ী পুরোটা কি হবে? এর দ্বিগুণ হবে। পুরোটা কি হবে? এর দ্বিগুণ হবে, তাই এখানে 2 চাপালাম। এইটুকু ক্লিয়ার? প্রত্যেকে ইয়েস লিখে জানাবে। এইটুকু প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস লিখে জানাবে। প্রথম রেশিও দিয়ে দিয়েছে, বাইরে রেশিও দিয়ে দিয়েছে। সিম্পল তুমি কি করবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে? দুটো রেশিও যোগফল সেম করবে। 5 আর 3 8 এখানে গুণ, 3 আর 2 5 এখানে গুণ। প্রথমে যোগফল সেম হয়ে গেল। এবার শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে শুধু 2 চাপাতে হয়। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এখানে শুধু একটা 2 চাপাতে হয়। কারণ হচ্ছে এই দুজনকে আমি সেম করেছি, কিন্তু এ তো বড়, এ তো টোটাল, তাহলে এর ডবল হওয়া উচিত, তাই এখানে 2 চাপে। প্রথমে এই দুজনকে সমান করলাম, তারপরে এর সঙ্গে 2 গুণ করে দেবো, কারণ এ হচ্ছে ডবল। প্রত্যেক এসে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্সার চলে আসবে। আবার হয়ে গেছে অ্যান্সার আসবে। দেখো অ্যান্সার চলে আসবে ভাই। কি করবো দেখো। আচ্ছা, তারপরে রেড টোটাল কত? 5 দুগুণে 10, 5 দুগুণে 10 10 রেড, তাহলে টোটাল 5 দুগুণে 10, আর এই যে 5, এই 10 এর সঙ্গে 5 এর গুণ করলে টোটাল রেড কত? 5 দুগুণে 10, টোটাল রেড 50 হওয়ার কথা। 50 এর মধ্যে খেয়ে নিয়েছে কত? 8 দুগুণে 16, তাহলে 50, টোটাল 50। রেড টোটাল কত? বাইরেটা হচ্ছে টোটাল, আর এই হচ্ছে অর্ধেক, 34। 5 দুগুণে 10, 5 10 কত? 50 ইউনিট রেড। আর এর ভেতরে রেড কত? 8 দুগুণে 16, তাহলে 50 থেকে 16 বাদ দাও, তাহলে কত হচ্ছে তোমার? 4, 34 ইউনিট এখন তোমার রেড পড়ে আছে। তাহলে এই 34 ইউনিট রেডটা এখানে যাবে। চলো গ্রিন বের করি, গ্রিন। চলো তুমি বলো কি হবে? গ্রিন কত হবে? দেখো এখানে গ্রিন মোট কত? 5 দুগুণে 10, 3 10 30, 5 দুগুণে 10, 3 গ্রিন 5 দুগুণে 10, 3 10 কত? 30, টোটাল 30, টোটাল গ্রিন 30। তার মধ্যে এখানে গ্রিন কত খেয়ে নিয়েছে? 3 24, তাহলে কত হচ্ছে? 6। তাহলে এখানে তোমার 6 হয়ে গেল। রেড আর গ্রিন এটা হয়ে গেল। কাটাকুটি যাচ্ছে আমাদের। 17 দুগুণে 34, 3 দুগুণে 6, 17:3 ভাই। গল্প শেষ। অপশন বি। দেখো কি সুন্দর কোশ্চেন, কোনো কথা হবে না, মারাত্মক সুন্দর কোশ্চেন। পরের কোশ্চেন তুমি ওড়াবে, আমার বিশ্বাস। ঠিক আছে, ওকে। তো আমরা কি করলাম? রেড গ্রিন। আমরা কি করবো? কোশ্চেনে যা বলবে দু জায়গায় দুটো লিখবে, টোটালটা এখানে, অর্ধেকটা এখানে। ফার্স্ট কাজ এদের যোগফল সেম করবো। যোগফল সেম করার সঙ্গে এর সঙ্গে একটা 2 চাপাবো। কেন 2 চাপাবো? কারণ রেড ডবলে। এবার আমরা খেলবো, এখানে টোটাল রেড বের করবো, এখানে রেড বাদ দেবো, এই রেড বেরিয়ে যাবে। এখানে টোটাল গ্রিন বের করবো, এই গ্রিন থেকে এই গ্রিন বাদ দেবো, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো। একজন বলছে স্যার টয়লেট যাবো, যাও টয়লেট ঘুরে এসো। আচ্ছা এই কোশ্চেনটা করে দেবো, টয়লেটে যাও। চলো এটা করো দেখি তো ভাই। সিজিএল মেন্সে আসা কোশ্চেন, চলো উড়িয়ে দাও তো, একদম উড়িয়ে দাও। ইউ আর মাই চ্যাম্পিয়ন ভাই। তুমি ভালো করে পরিশ্রম করো। ঠিক আছে, আমি তোমাকে বলবো তুমি সিজিএল দাও। যারা সিজিএল দিবে ভেবেছো, ভেরি গুড। যারা ভাবছো যে স্যার আমার দ্বারা হবে না, হ্যাঁ মানছি যে সিজিএল এর ক্ষেত্রে অনেকের একটা জিনিস প্রবলেম হবে, যে ইংলিশে এখনো কোশ্চেন হয়, সেক্ষেত্রে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে। তো যাদের ইংলিশে কোশ্চেন পড়তে অসুবিধা হয় না, বা হিন্দিতে পড়তে পারো, তারা দেবে।
ঠিক, যদি ম্যাথ নিয়ে দেখবে আরাম, ম্যাথ নিয়ে অন্তত কোনো চিন্তাই করো না, এইটুকু আমি তোমাকে ভরসা দিতে পারি। ঠিক আছে, আমি যেভাবে তোমাকে এখন শেখাচ্ছি তুমি সিজিএল অব্দি ক্র্যাক করবে, কোনো ব্যাপারই না ভাই, বিশ্বাস করো কোনো ব্যাপারই না। তোমরা অনেকে ভয় পাও, কিন্তু সিজিএলটাও যদি বাংলায় দেওয়া যেত ভালো হতো। যারা মনে হবে কনফিডেন্স পাচ্ছ হ্যাঁ পারবো স্যার, দিয়ে দেবে। ঠিক আছে, দেখো প্রচুর ছাত্রছাত্রী কয়েকজন সিজিএল চ্যাম্পিয়ন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন আমার বিশ্বাস তোমার উড়াবে ভাই, কোনো ব্যাপার না, শিখলে পারি আমরা, না শিখলে পারি না। নীল এবং হলুদ রঙের একটা রঙিন ছবিতে, আচ্ছা আমরা ডবল সেঞ্চুরি মেরে দিয়েছি, হাততালি। চলো, নীল এবং হলুদ রঙের একটি রঙিন ছবিতে নীল এবং হলুদ রং যথাক্রমে পরিস্থিতির অনুপাতে আছে, ব্লু এবং ইয়েলো। ঠিক আছে, হ্যাঁ টোটাল ব্লু এবং ইয়েলোটা আমরা এখানে দেখছি, টোটাল ব্লু এবং ইয়েলো কত আছে, এবার আমরা ছবিটা আঁকবো, ডাইরেক্ট খেলবো। চলো, ব্লু এবং ইয়েলো কত আছে, রঙিন ছবিতে নীল এবং হলুদ রং যথাক্রমে পরিস্থিতির অনুপাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, হ্যাঁ ব্লু এবং ইয়েলো টোটাল হচ্ছে 4:3 অনুপাতে ব্যবহৃত হয়, টোটালটা এটা। হ্যাঁ, যদি উপরের অর্ধেক অংশে নীল এবং হলুদের অনুপাত 2:3, উপরের অর্ধেক হচ্ছে 2:3 আছে, তাহলে নিচের অর্ধেক কত, নিচে ব্লু এবং ইয়েলো কত। চলো, জেনুইন ভাই শেখাই না, প্রত্যেকটা টাইপের পিছনে আমার চ্যালেঞ্জ এখানে এ থাকে, দেখিয়ে দেই আমি, এটা এক্সামে আশা করছেন। এখানে 3 আর 2 স্যার 5 আছে, আর এখানে স্যার 7 আছে। ফার্স্ট কাজ আপনি আমাদেরকে শিখিয়েছেন স্যার, এদের যোগফল এখানে গুণ স্যার, আর এদের যোগফল স্যার এখানে গুণ। এরপর আপনি স্যার বলেছেন যেহেতু ডবল হওয়া উচিত, বাইরে আছে ডবল টোটাল, তাহলে স্যার এখানে একটা 2 গুণ করবো স্যার। এবার স্যার শুধু খেলবো, অ্যান্সার আসবে কয়েক সেকেন্ডে স্যার, কোনো ব্যাপার না একদম। চলো, তাহলে টোটাল ব্লু কত, 5 দুগুণে 10, 10 4 10 40, টোটাল ব্লু 40, তার মধ্যে 14, 40-এর থেকে 14 তুমি বাদ দিয়ে দাও, তাহলে 6 26, 26 ইউনিট হচ্ছে ব্লু, হয়ে গেল। আচ্ছা, এরপরে 5 দুগুণে 10 3 10 30, টোটাল ইউলো হচ্ছে 30, তার মধ্যে 3 সাথে 21 হচ্ছে তোমার এখানে ইউলো, তাহলে আছে কত 9, 26:9, 26:9। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। তাহলে কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না যে আমি যে কোনো এক্সামের দেখো এই টাইপের কোশ্চেন আগের ক্লাসে তোমরা করেছো, আজকের ক্লাসে আমি আরো কয়েকটা রেখেছি, একটু অন্যরকম প্যাটার্ন কোশ্চেন রেখেছি, তো তোমরা উড়িয়ে দাও ভাই। সিজিএল মেন্সের কোশ্চেন 2021 একদম উড়িয়ে দাও। এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত যতক্ষণ 4:5, ইনকামের অনুপাত কত 4:5, এ এবং বি এর ইনকামের অনুপাত কত 4:5, এ এবং বি এর মাসিক সঞ্চয়ের অনুপাত 14:19, সঞ্চয় কত বাবা 14:19। ঠিক আছে, এ এবং বি প্রত্যেকের মাসিক ব্যয় 1200 যদি হয়, তাহলে এ আর বি এর মাসিক আয়ের পাত, এত সহজ কোশ্চেন হয়ে গেল। এত সহজ কোশ্চেন এখানে কি করতে রেখেছি আমি, এবং বি এর মাসিক আয়ের অনুপাত এত, এবং বি এর মাসিক সঞ্চয়ের অনুপাত এত, যদি এ এবং বি প্রত্যেকের মাসিক আয় 1200 টাকা করে হয়, মাসিক ব্যয় 1200। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমি এই জন্য রেখেছি, আচ্ছা বুঝেছি কোশ্চেনটাই দেখো, অনেক সময় গুলিয়ে ফেলে। এর মাসিক আয় দিয়েছে এবং বি এর মাসিক সঞ্চয়ের অনুপাত দিয়েছে, সঞ্চয় সেভিংস, সেভিংসটা দিয়েছে এখানে। আগের অঙ্কগুলোতে আমরা দেখতাম যে ইনকাম আর এক্সপেন্ডিচার দেওয়া থাকতো, সেভিংস লাস্টে বেরোতো। তো এমন করে দেখো, ইনকাম থেকে সেভিংস বাদ দিলে খরচ, ইনকাম থেকে সেভিংস বাদ দিলে খরচ, একই রকম ভাবে ইনকাম থেকে খরচ বাদ দিলে সেভিংস। তো এই অঙ্কে সেভিংস কে বাদ দেবো আমরা, সেভিংস কে বাদ দিয়ে তাহলে আমাদের খরচের রেশিওটা দিয়ে দিয়েছে। দেখো এখানে বলছে এ এবং বি প্রত্যেকের মাসিক ব্যয় 1200 টাকা, এই জন্য শুধু কোশ্চেনটা রেখেছি, বাদ বাকি তোমরা জানো। এদের খরচ কত হয়েছে 1200 টাকা করে, 1200 টাকা করে খরচা হচ্ছে ভাই, এদের 1200 টাকা করে খরচা হচ্ছে, বাদ বাকি তুমি এবার পারবে, বলো অ্যান্সার কি আছে, টিক মারবো বেরোবো তাড়াতাড়ি। এটা তুমি ক্রস মাল্টিপ্লাই মেথড ইউজ করো, ঠিক আছে, হ্যাঁ, আর উড়িয়ে দাও, হাঁটাও বাসের গাড়ি। আচ্ছা, প্রত্যেকের 1200 টাকা করে খরচা, তাহলে কি হচ্ছে 4 × 76, 5 × 70, 6 ইউনিটের মান। ঠিক আছে, এখানে গুণ করে ক্যালকুলেশন করো, কত আসছে বলো আমাকে, কত আসছে বলো, তাড়াতাড়ি বলো, ক্যালকুলেশন করো। ডি আসছে কি, ডি না সি, তাড়াতাড়ি বলো বাবা। এত সহজ কোশ্চেন আমি করাবো না, আমি শুধু এই জায়গাটা বুঝিয়ে দিলাম, বাদ বাকি তুমি করে নেবে, নেক্সট কোশ্চেনে বেরিয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি। তোমরা বলেছো প্রত্যেকে মোটামুটি সি, তার আপনার সঙ্গে নয়টাতে চাকরি পেয়ে দেখা করতে যাবো। ঠিক আছে, আই এম ওয়েটিং ফর ইউ ভাই সাহেব, আ যাও। ঠিক আছে, চাকরি পেয়ে একদম দেখা করতে আসো। ঠিক আছে, চলো, তোমরা চাকরি পাবে, আমি সব থেকে বেশি আনন্দিত হবো, চলো একদম। চলো, যাই হোক, দেখে নিও বি না সি, বেশিরভাগ ছাত্রদের সি বলেছো, তোমরা দেখে নিও, এই টাইপ তোমাদের করানো, আমি জাস্ট এইটুকু সাজিয়ে দিলাম, বাদ বাকিটা তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, চলো, এই পেরে যাবে। নেক্সট এমটিএস 2021 আসা কোশ্চেন, এ এবং বি এর আয়ের অনুপাত 6:11, তাদের ব্যয়ের অনুপাত 102, যদি এ এবং বি যত করে 9000 টাকা এবং 11500 টাকা করে সঞ্চয় করে, তাহলে বি এর ব্যয় কত। এই কোশ্চেনে তোমরা এবার ফাঁসবে। চলো, তোমাদের মনে হতে পারে স্যার এই টাইপ তো শিখেছি, ঠিক আছে ভাই, আমি এমনি এমনি একটা টাইপের মধ্যে এত পরিশ্রম করছি না, এই টাইপে তোমার ফাঁসবে, দেখে মনে হচ্ছে পারবে, তো করো, হেরে যাবে তুমি, ফাঁসবে। দেখো, চলো দেখাচ্ছি। এবং বি এর আয়ের অনুপাত 6:11, এটা হচ্ছে এই টাইপের মধ্যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা কম আসে কিন্তু দেয়, প্যাঁচানো ভ্যারাইটি, হট করে ঘুরিয়ে দেবে, ছেলেমেয়ে বোল্ড আউট হয়ে যায়। ঠিক আছে, এ এবং বি এর আয়ের অনুপাত 6:11, এ এবং বি এর আয়ের অনুপাত 6:11, তাদের ব্যয়ের অনুপাত 1:2, ইনকাম ব্যয়, ব্যয় কত, ব্যয় হচ্ছে তোমার 1:2, ব্যয় হচ্ছে 1:2। এ ও বি যথাক্রমে 9000 টাকা এবং 11500 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর ব্যয় কত। তো তোমরা কি করবে, এরকম সাজাবে, সাজিয়ে এখানে হচ্ছে 9000 টাকা একজন সঞ্চয় করে আর একজন 11500 টাকা সঞ্চয় করে, তারপরে তোমরা ক্রস মাল্টিপ্লাই করে তোমাদের 1 ইউনিটের কিছু একটা মান আসবে, 1 ইউনিটের মান আসার পর তুমি কি চেয়েছো উত্তরে, দেখছো যে স্যার তাহলে বি এর ব্যয় কত, বি এর ব্যয় কত, তুমি কি করবে 1 ইউনিটের মানের সঙ্গে এই যে বি এর ব্যয় চেয়েছে, যে বি এর ব্যয় 2 গুণ করে দেবে, তখনই অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এইভাবে করলে হবে না। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাকে একটা জিনিস বোঝাই,
আগের যতগুলো কোশ্চেন আমি তোমাকে করেছিলাম আগের দিনের ক্লাসে এই টাইপটা করতে চাই। চলো এটাকে করে নিই, বাদ চলে গেলে ভুলে যাবো। চলো 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 এটা করে নিই আমরা, এটাকে করে নিই। চলো চলো চলো, বাদ চলে যাচ্ছিল গো। চলো তোমরাও খেয়াল করবে একটু, চলো এটা বাদ চলে যাচ্ছিল, আমরা করে নিই একটু, এসো। এ এবং বি এর আয়ের অনুপাত পরিসূত্রি। এ এবং এ এর ব্যয় হলো তার আয়ের 5/12 অংশ, বি এর ব্যয় হলো তার আয়ের 7/15 অংশ। যদি তাদের ব্যয়ের পার্থক্য 4500 টাকা হয় তাহলে বি এর আয় কত? সিএইচএসএল 2022 আসা কোশ্চেন। চলো এটা করে নিই। এ এবং বি এর আয়ের অনুপাত পরিসূত্রি, ঠিক আছে। দেখো এ এবং বি এর আয়ের অনুপাত ভাই দিয়ে দিয়েছে পরিসূত্রি, ঠিক আছে। এ এবং বি এর আয়ের অনুপাত পরিসূত্রি। এর ব্যয় হলো তার আয়ের 5/12 অংশ, এর ব্যয় হলো তার আয়ের 5/12 অংশ এবং বি এর ব্যয় হলো তার আয়ের 7/15 অংশ। দেখো ব্যয় সম্বন্ধে তোমাকে কি অঙ্ক বলছে সেটা শোনো ভালো করে, সেটা দেখো ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে কি করতে হবে অঙ্কে। তুমি ভাবো এ এবং বি এর আয়ের অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে, বলছে এর ব্যয় হলো আয়ের 5/12 অংশ, আয়ের 5/12 অংশ হচ্ছে ব্যয়, আর বি এর ব্যয় হলো আয়ের 7/15 অংশ। তার মানে আয়ের 5/12 করলে ব্যয় পাবো, আর এই আয়ের 7/15 করলে আমরা ব্যয় পাবো। আরে ভাই তাই এর সঙ্গে আমরা 5/12টা কাটাকুটি করবো কি করে? ছোট্ট একটা সংখ্যা 4। তো আমরা একটা রেশিওতে জিনিস জানি, আমরা আমাদের সুবিধার জন্য উভয় দিকে একই সংখ্যা গুণ করতে পারি, পারি তো। আমরা জিনিসটাকে চলো একটু বড় করে নিই, এমন বড় করি যাতে আমরা কাটাকুটি করতে পারি। দেখো এখানে 12 আছে, এখানে 15 আছে, মানে আমি চাইছি একে এমন কিছু সংখ্যা আমরা বানাবো যাতে, দেখো ভাই এর 5/12 অংশ, সিম্পল একটা কথা বলছি, এর যে ইনকাম তার ভাই 5/12 অংশ হচ্ছে ব্যয়। তাহলে এমন কিছু সংখ্যা একে বানাও যদি 12 দিয়ে কাটাকুটি করতে পারো ভাই, সিম্পল। তাহলে অঙ্কটা করবো কি করে? বলছে এই ইনকামের 5/12 অংশ ব্যয়, ইনকামটা 4, এই 5/12 কাটাকুটি করবো কি করে? অসুবিধা, ছোট্ট একটা সংখ্যা 4, 12 দিয়ে কাটবো কি করে একে আমরা? কাটতে পারছি না। দেখো এ তো 4, তো মিনিমাম যদি 12 দিয়ে কাটতে হয় এখানে 12 মিনিমাম বানাতে হবে। কথার মানে বোঝো ভাই, একে যদি এখানে ছিল 4, তা কাটবো কি করে? কাটতে গেলে একে তো মিনিমাম 12 হতে হবে। একে যদি মিনিমাম 12 হতে হয়, 4 আছে, তোমার দরকার কত? 4 আছে, 4 আছে, তাহলে দরকার কত? এখানে 3 দরকার, এখনো মিনিমাম তোমার একটা 3 দরকার, একটা 3 দরকার তোমার। এবার এদিকে আসো, এদিকে দেখো তোমার কি ঘাটতি আছে। এখানে বলছে বি এর ব্যয় হলো তার আয়ের 7/15, বি এর ব্যয়, ঠিক আছে, তার আয়ের 7/15। তো তুমি বলো একে মিনিমাম কাটতে গেলে এর সঙ্গে এখনো কত দরকার? একে যদি কাটতে চাই মিনিমাম এখন একটা 5 দরকার, তাহলে এর মধ্যে 5-এর ঘাটতি আছে, আর এই ব্যাটার মধ্যে 3-এর ঘাটতি আছে। মোট কথা 3 আর 5-এর ঘাটতি আছে, এর মধ্যে 3-এর ঘাটতি, এর মধ্যে 5-এর ঘাটতি, ওভারঅল 3-5 15-এর ঘাটতি আছে। তো আমরা কি করবো? এর মধ্যে 3 কম, এর মধ্যে 5 কম, কাটাকুটি করতে পারছি না, এর মধ্যে 3 নেই, এর মধ্যে 5 নেই। তো আমরা কি করছি? 3-5 15 দিয়ে, 3-5 15 দিয়ে দুজনকে গুণ করে দেবো, 3-5 15 দিয়ে দুজনকে গুণ করে দেবো, দুজনকে 15 দিয়ে গুণ করে দেবো, দুজনকে 15 দিয়ে গুণ করবো, দুজনকে 15 দিয়ে গুণ করলে কত আসে? 4-15 60, 3-15 45, 4-15 60, 3-15 45, 4-15 60, 3-15 45। বোঝাতে পারলাম আমি? বলবে হ্যাঁ স্যার বোঝাতে পারলেন। আমি সিম্পল ভাই একটা কথা বলছি, এই দুজনকে এমন কিছু সংখ্যা দিয়ে তুমি গুণ করো, তুমি যদি ওইভাবে না ভাবো, তুমি এটাও ভাবতে পারো সিম্পল, যে এই দুজনকে সিম্পল ভাই তুমি এরকম ভাবে ভাবতে পারো যে এই যে দুটো সংখ্যা রয়েছে এদেরকে এমন কিছু দিয়ে গুণ করো যাতে তুমি এর কাটাকুটিটা করো, এখানে 12 দিয়ে যাতে কাটতে পারো, আর এখানে যদি 15 দিয়ে কাটতে পারো, এমন কিছু তুমি ভাবো, ঠিক আছে। তো আমি দেখলাম 15 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু কাজটা মিটছে। 15 দিয়ে আমরা কি করবো? গুণ করবো। 15 দিয়ে গুণ করলে আমাদের আসছে 60 আর 45। তো এটা করে লাভ কি হলো দেখো, এবার বুঝবে তুমি লাভটা কি হলো। 60 আর 45 আসছে, তাই লাভটা কি হলো? টোটাল লাভটা যেটা হলো দেখো, এবার আরামসে তোমার খরচা বেরিয়ে যাবে। উভয়কে আমরা 15 দিয়ে গুণ করেছি। এবার দেখো তাহলে তুমি বলো এর ব্যয় তার আয়ের 5/12 অংশ, তাহলে এর ব্যয় কত? আয়ের 5/12, এর ব্যয়, এই যে এর ব্যয় আয়ের 5/12, তাহলে 5/12 60, কত আসছে? 5-5 25, কত আসছে? 25। মাইন্ডে হবে, আমি তো শেখাচ্ছি বলে লিখছি, এটা বলে কথা হবে। বি এর ব্যয় আয়ের 7/15, মনে মনে এখানে 7/15, মনে মনে এর সঙ্গে 7/15 গুণ করো, মনে মনে এর সঙ্গে 7/15 গুণ করো, 3-15 45, মানে কত হচ্ছে? 21, কত হচ্ছে? 21। তাহলে ব্যয়টা কত হয়ে গেল? 21 টাকা। তাহলে আয় আর ব্যয় কত সুন্দরভাবে বুদ্ধি করে আমরা বের করে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। স্যার আপনি খুব ভালো করে অঙ্ক শিখবো, আমার সঙ্গে সঙ্গে রেসপন্স করতে থাকো, চ্যাট বক্সে লিখতে থাকো। 21 কত হলো? আমাদের 21 হলো। তাহলে আমাদের এর খরচা আর বিয়ের খরচা কত হচ্ছে? 25 এবং 21, ঠিক আছে। তাদের ব্যয়ের পার্থক্য 4500 টাকা। তাহলে ভাই ব্যয়ের পার্থক্য আমাদের হিসেবে পার্থক্য কত পাই? 4 ইউনিট, ওরা বলছে কত? 4500। ব্যয়ের পার্থক্য 4500 টাকা, আমাদের এই ব্যয়ের পার্থক্য কত হচ্ছে? 4। ব্যয়ের পার্থক্য 4, আমাদের এই গ্যাপ কত হচ্ছে? 4, ঠিক আছে। যদি তাদের ব্যয়ের পার্থক্য, তাহলে তাহলে বিয়ের আয় কত? বিয়ের আয় দেখো, বিয়ের আয় 45, বিয়ের আয় কত? 45, তাহলে 45 এর মান কত? ক্যালকুলেশন করে বলো কত আসছে উত্তর। প্রত্যেকে বলে দিয়েছো ডি। চলো ভেরি গুড, 50,625। চলো গল্প শেষ। যেটা বলছিলাম, মানে এটা তো হয়ে গেছে আমাদের। নেক্সট কোশ্চেন আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে এই যে এই নিয়মে আমরা এটাকে করবো না। কেন করবো না? কি এমন প্রবলেম আসছে স্যার এই নিয়মের ক্ষেত্রে? চলো আমি তোমাকে আগের দিনের ক্লাসে নিয়ে যাবো।
ঠিক আছে, এই নিয়ম তো আমরা আগের দিনে পড়েছি, কিন্তু স্যার আগের দিনে বোঝো কেন আমরা আমি তোমাদের হাতে দিলে তোমরা ফাঁসতে, টাইম থাকলে দিতাম হাতে, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, শেখাতে প্রচুর ধরে ধরে শেখাতে হচ্ছে, যেহেতু আমি নিজেই বলে দিচ্ছি তোমরা ফাঁসতে। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে যদি ইনকাম চাইতো, এ এর ইনকাম বা বি এর ইনকাম, এর বা বি এর ইনকামের যোগফল ডিফারেন্স, তাহলে এই নিয়মেই করতাম, কোনো সমস্যা ছিল না, তাড়াতাড়ি হয়েও যেত। তো এই নিয়মেও হবে, আরেকটা স্টেপ করতে হবে, খাটনি পারবে, এই নিয়মে হবে, এমন না যে এই নিয়মে হবে না, কিন্তু তোমরা যেটা করবে সেটাতে তোমরা ভুল করে ফেলবে। দেখো বিয়ের ব্যয় চেয়েছে, বিয়ের দেখো ব্যয় চেয়েছে অঙ্কে, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, আগের দিনে ক্লাসে যাই তাহলে বোঝাতে পারবো। প্রত্যেকে থেকে 11 বিয়োগ করে সংখ্যাগুলির মধ্যে অনুপাতের সাথে ছোট সংখ্যাটি নির্ণয় করো। এই যে কোশ্চেনটা তুমি দেখছো, পিডিএফ বানিয়ে বসে আছে। সাপোজ এই কোশ্চেনটার ক্ষেত্রে তুমি দেখো, ঠিক আছে, যেমন যদি ধরো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি তোমাকে বলি, দেখো রমেশ এবং সুরেশের আয়ের অনুপাত ছিল 3:4, রমেশ এবং সুরেশের ব্যয়ের অনুপাত ছিল 2:3, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে রমেশ এবং সুরেশের আয় নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে করেছিলাম যে প্রত্যেকে আয়, ইনকাম, খরচা, তার সঙ্গে সঙ্গে কে কত টাকা সঞ্চয় করে এবং ক্রস মাল্টিপ্লাই করে 1 ইউনিটের মান 200 এসেছিল, এবং তাহলে হচ্ছে রমেশের ইনকাম কত হয়েছিল 600 টাকা এবং সুরেশের ইনকাম কত হয়েছিল 800 টাকা। আমি তোমাকে বলছি এই কোশ্চেনের ক্ষেত্রে ভাই তুমি আমাকে বলো, তাহলে বুঝে যাবে। দেখো এই কোশ্চেনে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যদি এই কোশ্চেনে তোমাকে রমেশ আর সুরেশের ইনকাম আছে, রমেশ আর সুরেশের খরচা চাইতো, তাহলে কি অ্যান্সার হতো বলো দেখি। এই অঙ্কে যদি রমেশ আর সুরেশের ইনকাম না আছে, 1 ইউনিটের মান 200 ছিল, তাহলে রমেশের ইনকাম 3 দুগুণে 600 আর এটা কত হচ্ছে 4 দুগুণে 800, রমেশের ইনকাম 600 আর 800 ছিল। যদি এই কোশ্চেনে তোমাকে বলতো যে রমেশ আর সুরেশের খরচ কত, তুমি কি অ্যান্সার দিতে? দেখি তোমরা ভুল হলে হোক, করো তো আগে। এই কোশ্চেন যদি ইনকামের জায়গায় আমি খরচ চাইতাম রমেশ আর সুরেশের, এই কোশ্চেনে ক্লিয়ার হয়ে যাবে এই প্রবলেমটা তোমাদের। চলো ম্যাক্সিমাম আর 2-3টে ক্লাস হবে, রেশিও পুরো কমপ্লিট হয়ে যাবে, একবারে শিট দিয়ে দেবো। বলো দেখি রমেশ আর সুরেশের খরচা যদি আমি চাইতাম তাহলে কি অ্যান্সার হতো? আমি যদি খরচ চাইতাম তাহলে কি অ্যান্সার দিতে? যে আগের ক্লাস করনি সে ভাই এখন থেকে এই ক্লাসটা এখন ওকে। বেশিরভাগ ছাত্রছাত্রী 400 এবং 600 অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, ওকে 400 এবং 600 তোমরা অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যদিও তোমরা যেটা করেছো, যদি এই কোশ্চেনের ক্ষেত্রে মিলে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা একটা জিনিস ভুল করে ফেলছো, সেটা কি আমি বলছি। যদি এই কোশ্চেনের ক্ষেত্রে মিলে আছে, দেখো তোমরা যেটা করেছো 1 ইউনিটের মান 200, তোমরা কি করেছো 200 সঙ্গে 2 গুণ করেছো 400, আর এখানে তোমার হচ্ছে সুরেশের খরচা 3 আছে, 3 সঙ্গে 200 গুণ করে তোমরা করে দিয়েছো 600। 400 আর 600 তোমরা এইভাবে করেছো, ঠিক আছে, তোমরা 400 আর 600 এইভাবে করেছো, ঠিক আছে। কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি নিয়মটা আমাদের কিন্তু ভুল হয়ে গেল। যদি এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু দুজনের সেভিংস সেম মিলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করাটা কিন্তু নিয়ম না, এইভাবে করাটা নিয়ম না। এইভাবে করতে গেলে তুমি অন্য অঙ্কের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। দেখো একটা জিনিস মনে রাখবে, তোমার যে 1 ইউনিটের লিখানোর ওর পাশে নোট করে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমার যে 1 ইউনিটের মানটা আসে না বেসিকে করতে গেলে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর মান। আর এক্সটা কিন্তু আমরা ইনকামের সঙ্গেই ধরি। আমরা বেসিক করলে কি করতাম, যে ধরতাম যে রমেশের ইনকাম হচ্ছে 3x, সুরেশের ইনকাম হচ্ছে 4x, এরকম ধরতাম না? আচ্ছা, তারপরে বলতাম যে প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করেছে, তাহলে 200 টাকা করে যদি আমি সঞ্চয় করে, তাহলে প্রত্যেকের থেকে 200 টাকা করে বাদ দাও, তারপরে গিয়ে রেশিও তৈরি হচ্ছে, খরচা রেশিও কত হচ্ছে 2-3, এখান থেকে আমরা এক্স এর মান পেতাম। তো এক্স এর মানটা অ্যাকচুয়ালি বেসিক টাকা দিয়ে যদি আমি তোমাকে বোঝাই, এই যে আমাদের যে এক্স এর মানটা আসে সেটা হচ্ছে 1 ইউনিটের মান। যে 1 ইউনিটের মানটা আসে সেটা শুধুমাত্র এর উপরে আমরা ইউজ করতে পারি, প্রথম লাইনে ইউজ করতে পারি। আমাদের যে 1 ইউনিটের মান যেটা আসে বেসিকে করলে এক্স এর মান সেটা আসতো, তো আমরা তো এক্স এই দুজনকে ধরি, একে তো এক্স ধরি না, আমরা এর সঙ্গে এক্স ধরে এর সঙ্গে যোগ বিয়োগ করে এই রেশিওটা আসে, ঠিক আছে। দেখি একটা বেসিক আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম কিনা, বেসিক আরে বেসিক, এই দেখো যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে, তুমি দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, ঠিক আছে, তোমার হচ্ছে অরুণ এবং অহনের টাকা সমস্যার অনুপাত 9:5, অরুণ যদি তার ভাগ থেকে 12 টাকা দেয় এবং অনুপাতে পরিশোধ দিতে পারে, অরুণের কাছে প্রাথমিকভাবে কত টাকা ছিল, তো আমরা কি ধরতাম, আমরা এটা হচ্ছে এটাকে ইউনিট হিসাবে করেছি, আর এর সঙ্গে সঙ্গে যদি আমরা এক্স ধরে করতাম, তাহলে দেখো আমরা ধরতাম অরুণের হচ্ছে 9x টাকা, অহন হচ্ছে 5x টাকা, তাহলে অরুণ থেকে 12 টাকা কমলো, অহনের সঙ্গে 12 টাকা যোগ হলো 4:3, তাহলে আমরা এক্সটা অ্যাকচুয়ালি কাকে ধরি, আমরা এক্সটা কার সঙ্গে লাগাই, প্রথম লাইনের সঙ্গে লাগাই কিনা, তাহলে এক্স এর মান যেটা বেরোচ্ছে সেটাই 1 ইউনিটের মান বেরোচ্ছে, তাহলে এই যে এক্স এর মান বা 1 ইউনিটের মান আমাদের সমান, তা সেই যে 1 ইউনিটের মান আমাদের বেরোয় অঙ্কে, সেটা অলওয়েজ শুধুমাত্র এই লাইনে ইউজ করতে পারবে, কোনোদিনও এই সেকেন্ড লাইনে ইউজ করতে পারবে না, তুমি ডাইরেক্ট কোনোদিনও কিন্তু সেকেন্ড লাইনে ইউজ করতে পারবে না, সেকেন্ড লাইনে কোনো সময় ইউজ করবে না, তাহলে স্যার কিভাবে করবো যদি আমি সেকেন্ড লাইনে ইউজ না করি স্যার, তাহলে স্যার আমি কিভাবে করবো? একটা কোশ্চেনের মাধ্যমে যদি আপনি আমাকে বোঝান, চলো আমি দেখছি একটা কোশ্চেন যদি পাই তোমাদেরকে খুব ভালো করে বোঝানোর জন্য, আমি খুব ভালো লাগতো আমার, দেখছি আমি। দেখো রামু এবং সমুর মাসিক আয়ের অনুপাত ছিল 6:5, তাদের ব্যয়ের অনুপাত ছিল 7:6,
ঠিক আছে, মাসের শেষে রামু এবং সমু যতক্ষণ 1500 টাকা করে এবং 1000 টাকা করে সঞ্চয় করে, রামুর মাসিক আয় কত? তাহলে রামুর 1 ইউনিটের মান যেটা বেরিয়েছিল, 1 ইউনিটের মান বেরিয়েছিল আমাদের 2000 টাকা, তাহলে রামুর মাসিক আয় কত হয়েছে? 6 গুণ 2000 মানে হয়ে গেছে 12000। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করতাম, তোমাকে যদি আমি কোশ্চেন করি এখন যে বলো তো বাবা যে রামুর তুমি আমাকে বলো যে রামুর মাসিক ব্যয় কত? তোমরা ভুল করে অনেকে কি করবে দেখো, এই কোশ্চেনে বোঝা যাবে, তুমি দেখো একটু সময় লাগছে তার জন্য সরি, কিন্তু তোমাকে বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। রামুর মাসিক ব্যয় যদি তোমাকে চাইতাম আমি, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে কি করবে, তোমার 1 ইউনিটের মান 2000 এসছে, তুমি কি করবে রামুর মাসিক ব্যয় বলেছে, তুমি 7 এর সঙ্গে 2000 গুণ করে তুমি বলবে যে স্যার 14000 টাকা হচ্ছে, এই যে 14000 টাকা অপশনেও আছে, তুমি বলে দিতে স্যার 14000 টাকা কিন্তু স্যার রামুর মাসিক ব্যয় হবে, কিন্তু অঙ্কটা হয়ে যেত ভুল, অঙ্কটা কিন্তু তখন তাহলে ভুল হয়ে যেত। রামুর মাসিক ব্যয় কত তুমি ভালো করে ভেবে দেখো। দেখো সিম্পল কিভাবে আমরা করবো, তুমি যদি এই নিয়মে করো, তাহলে তোমাকে ফার্স্ট আগে রামুর যদি কোনো সময় ব্যয় চায়, যদি এই নিয়মে করো কোনো অসুবিধা নেই, ফার্স্ট তুমি রামুর আগে ইনকাম বের করো। রামুর ইনকাম কত তোমার? 12000 টাকা। রামুর ইনকাম কত? 12000 টাকা। এবার কোশ্চেনে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে যে রামু এবং সমু যতক্ষণ এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে, তাহলে রামুর সঞ্চয় কত? 1500 টাকা। রামুর সঞ্চয় কত? 1500 টাকা। রামুর সঞ্চয় কত? 1500 টাকা। তাহলে তুমি যদি খরচা বের করতে চাও, তোমাকে কি করতে হবে? এই যে ইনকাম থেকে, এই যে ইনকাম থেকে তোমাকে খরচা বাদ দিতে হবে, আগে ইনকাম বের করবে, কারণ তুমি যে 1 ইউনিটের মানটা বের করছো তুমি এখানে ডাইরেক্ট ইউজ করতে পারো না, তুমি এখানে ইউজ করতে পারো না, তুমি 1 ইউনিটের মান এখানে ইউজ করো। তোমার ইনকাম আসছে কত? ইনকাম আসছে তোমার 12000 টাকা, এবং 12000 থেকে তুমি যে 1500 টাকা তোমার যে খরচা হয়েছিল, 12000 থেকে তুমি 1500 টাকা এখান থেকে ক্লিয়ারলি তুমি বিয়োগ করে দাও, তাহলে তোমার খরচা বেরোবে, কিন্তু এখানে তুমি গুণ করতে পারবে না। 12000 আমার কথার মানে ক্লিয়ার প্রত্যেকের? একদম 12000 থেকে 1500 আমি বাদ দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার কি হবে এখানে বেরিয়ে যাবে। ওকে, 10500 টাকা। আমি কি বুঝাতে পারছি? আমার যে 1 ইউনিটের মানটা আসছে, সেটা আমি ইনকাম আগে বের করব। আমি কোনো সময় সেকেন্ড লাইনে ইউনিটে গুণটা চাপাবো না। 1 ইউনিট যেটা বেরোয় সেটা শুধুমাত্র উপরের লাইনে তুমি ইউজ করতে পারো, মাঝখানে লাইনে নয়। অ্যাকচুয়ালি বেসিকে করতে গেলে এটা হচ্ছে x আসে। x আমরা প্রথম লাইনে ধরি, দ্বিতীয় লাইনে ধরি না। দ্বিতীয় রেশিওতে আমরা x মারি না। তাই x বা 1 ইউনিটের মানটা আমরা এখানে ইউজ করতে পারবো, আমরা কিন্তু মিডলে ইউজ করব না। যদি আমার মাঝখানে থেকে এই যে খরচের কোনো ইনকাম, খরচ যদি চাই অঙ্কে যদি খরচা চাই, তাহলে তুমি আগে ইনকাম বের করো, ইনকাম থেকে তোমার যে ডাটা দিয়েছে এটা ভ্যালু বের করো, তার থেকে এটা বিয়োগ করে তুমি খরচা বের করো না, তুমি ডাইরেক্ট 7 ইউনিটের সঙ্গে মাঝখানে গুণ করতে যাবে না। ঠিক আছে, এটা গেল একটা নিয়ম। আর এর থেকেও শর্ট করার জন্য আমি আরেকটা নিয়ম তোমাকে দিচ্ছি, যদি আমার এই সেকেন্ড লাইন থেকে ডাটা চাই তাহলে কিভাবে খেলবো দেখো। এটুকু প্রত্যেকে ক্লিয়ার তো? বলে প্রত্যেকে এসে লিখেছো, চলো চলো ওকে চলো, হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে, আর টেনশন নেই আমার। ঠিক আছে, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ভাগ্যক্রমে আমাদের অ্যান্সার মিলে গেছে, কিন্তু যেহেতু এদের দুজনের 200 টাকা করে তাই মিলে গেছে, বা এদের গ্যাপ সেম বলে মিলে গেছে, নাহলে অন্য যদি গ্যাপ আলাদা হতো তাহলে মিলতো না। ঠিক আছে, বা আলাদা আলাদা টাকা হলে মিলতো না। এখানে অ্যাকচুয়ালি তুমি করেছিলে কি, 1 ইউনিটের মান 200, তাহলে 2 এর মান 400, 3 এর মান 600, ওইভাবে তুমি করেছিলে। তোমার ভাগ্যক্রমে অ্যান্সার মিললেও তুমি ভুল প্রসেসে করেছো। সঠিক প্রসেস তোমার কি হবে? সঠিক প্রসেস হবে 1 ইউনিটের মান 200, তাহলে ইনকাম কত? ইনকাম হচ্ছে 600, ইনকাম হচ্ছে তোমার 600, ইনকাম 600, আর এর ইনকাম 600 টাকা। আর এর ইনকাম যদি 600 টাকা হয়, এই আর জমিয়েছে ক টাকা? 200 টাকা। তাহলে আর জমিয়েছে ইনকাম 600 টাকা, জমিয়েছে 200 টাকা, বিয়োগ করে আমি এখান থেকে 400 বের করবো, যে তার মানে আর এর খরচা হচ্ছে 400 টাকা। আমি এইখানে ইউনিটের সঙ্গে গুণ করবো না, এইভাবে করবো। এই অঙ্কের ক্ষেত্রে ভাগ্যক্রমে মিলে গেছে, সেটা আমাদের ভাগ্য ভালো। আর মেলার পিছনে কারণ হচ্ছে দুটোই 200, ডিফারেন্স সেম, সেই জন্য মিলেছে। যদি ডিফারেন্স আলাদা হতো তাহলে মিলতো না। ঠিক আছে, ডিফারেন্স আলাদা হলে মিলতো না। এই অঙ্কের ক্ষেত্রে ডিফারেন্স যেহেতু সেম তাই মিলে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস না, যেটা আমরা করেছিলাম ওটা প্রসেস না। আমাদের সঠিক প্রসেস কি? যদি আমার আরের খরচা চাই, তাহলে আমাকে কি করতে হবে? আরের ইনকাম থেকে আরের যে জমানো টাকা সেটা বাদ দিয়ে আমি খরচা বের করবো। ঠিক আছে তো? ওকে চলো, একই রকম ভাবে তুমি দেখো, একের মান প্রথম কথা, তুমি যদি ভাই এই নিয়মে করো, তুমি করতেই পারো। এই নিয়মে যদি তুমি করো করতেই পারো, কোনো অসুবিধা নেই তোমার। প্রথমে তোমার যে 1 ইউনিটের মান আসবে, 1 ইউনিটে কিছু একটা মান আসবে, সেই 1 ইউনিটের মান তুমি শুধুমাত্র এই লাইন ইউজ করতে পারবে। তোমাকে উত্তর কি চেয়েছে? তাহলে বিয়ের ব্যয় কত? ঠিক আছে, তাহলে তোমার বিয়ের ইনকাম আগে বের করতে হবে। বিয়ের ইনকাম বের করতে 1 ইউনিটের কিছু একটা মান আসবে, তার সঙ্গে এটা গুণ করলে বিয়ের ইনকাম বেরোবে। বিয়ের ইনকাম থেকে এটাকে বাদ দেবে, তারপরে গিয়ে তোমার এই খরচাটা বেরোবে। তুমি দুয়ের সঙ্গে ডাইরেক্ট কিন্তু 1 ইউনিটের মান গুণ করবে না। এটা গেল একটা নিয়ম। এবার এটাকে আরেকটু শর্টে করার একটা নিয়ম বলছি, বুঝেছো তো? এটা কিভাবে করবে? যদি আগের দিনের নিয়মে এটাকে আমরা করি, ফার্স্ট আগে আমরা খরচা বের করবো না, আমরা এই ইউনিটের দিকে তাকাবো না, আগে আমরা ইনকাম বের করবো। আমরা 1 ইউনিটের মান আসবে, সেই 1 ইউনিটের মান দিয়ে আমরা বিয়ের ইনকাম বের করবো। বিয়ের ইনকাম থেকে বিয়ের যে জমানো টাকা বাদ দেবো, বিয়ের খরচা বেরোবে। বুঝেছো কিভাবে করতে হবে? যদি এই নিয়মে করো, আমি আরেকটা নিয়ম তোমাকে দেখাবো। ঠিক আছে, ওকে ক্লিয়ার? চলো, তাহলে এই একটা নিয়ম গেল, এইভাবে তুমি একটা করতে পারো। এই নিয়মে একটু সময় বেশি যাবে, আমি এটাকে আরেকটু শর্ট তোমাকে করাচ্ছি। আবার দেখো শর্ট কিভাবে খেলবে। বহুত মজা আয়েগা ভাই সাহব, তোরা ঢুকো। ফিদা হয়ে গেলাম স্যার আপনার এক্সপ্লেনে, চলো থ্যাংক ইউ। এবার দেখো, এইটাকেও আমি তোমাদের জন্য মডিফাই করেছি, যে আমার ছাত্রছাত্রী যাতে ওই খাটিটাও না হয়, আমি যাতে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে খেলবো, এই খেলাটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করবো? আমি দেখবো আমাকে যদি অঙ্কে ইনকাম চাই, তাহলে আমি ইনকামে সাজাবো, খরচ সাজাবো, আর এখানে যে সঞ্চয় দিয়েছে, সঞ্চয় যেভাবে আগের ক্লাসে করেছে ওইভাবে সাজাবো। কিন্তু 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 এভরিওয়ান, কিন্তু যদি 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 আমাকে অঙ্কে ব্যয় অঙ্কে চাই না, আগের সব কোশ্চেনে ইনকাম সম্বন্ধে, ইনকাম 99% চান্স ইনকাম রিলেটেডই কোশ্চেন আসবে, ব্যয় দিয়ে অঙ্ক খুব কম আসে। ঠিক আছে, ওই রকম অঙ্ক যদি 10টা আসে, এরকম অঙ্ক একটা আসবে, ব্যয় দিয়ে অঙ্ক কম আসে। যদি ব্যয় দিয়ে আসে, আমি একবার দেখে নেবো টুক করে, হা হা ব্যয় চেয়েছে দাঁড়া,
যদি অঙ্কে ব্যয় চায়, সাজানোটা শুধু চেঞ্জ করে ভাই, তাহলে দেখবে দ্রুত অ্যান্সার আসবে। সাজানো চেঞ্জ করে দাও। যদি ব্যয় চায় না, যদি ব্যয় চায়, আমি আগে খরচার লাইন লিখবো, ব্যয় লাইন আগে লিখবো, ইনকামটা পরে লিখবে। আর এখানে সেভিংস যেমন ছিল তেমন থাকবে, শুধু একটা চেঞ্জ করবে তুমি, এটাকে ঘুরিয়ে দেবে। আমরা অলওয়েজ ইনকাম আগে লিখি, তারপর খরচা লিখি, তারপর সঞ্চয় লিখি। তুমি খরচা আগে লিখবে, ইনকাম পরে লিখবে। তারপর এটা করে স্যার লাভ কি হলো স্যার? দেখো এখানে ব্যয়ের অনুপাত কত অনেক, আমি ব্যয়ের অনুপাত আগে লিখবো, আমি ব্যয়ের অনুপাত আগে লিখবো, লিখলাম ব্যয়ের অনুপাত। আচ্ছা, আয়ের অনুপাত পরে লিখবো, লিখলাম। সঞ্চয় কত হচ্ছে? 9,000 টাকা আর 11,500 টাকা, 9,000 টাকা আর 11,500 টাকা। ঠিক আছে, এবার তুমি যেরকম নিয়ম শিখেছিলে সেই নিয়মে করে অঙ্ক মিলে যাবে। স্যার এটা করে স্যার কেন করলেন? আপনার মাথায় কোথা থেকে বুদ্ধিটা আসলো? দেখো আমার মাথায় বুদ্ধিটা এসেছে, আমরা জানি যে 1 ইউনিটের যে মানটা আসবে সেটা আমরা শুধুমাত্র উপরের লাইন ইউজ করতে পারবো। তোমার তো চেয়েছে খরচা, আমি খরচাটাকে প্রথম লাইন বানালাম, যাতে 1 ইউনিটের মান যেটা আসবে না, যাতে আমি ডাইরেক্ট এখানে ইউজ করতে পারি, যাতে আমাকে আবার নালে ইনকাম বের করো, তারপরে আবার সঞ্চয় বাদ দাও, আবার বিয়োগ করো, এই করো সেই করো, এত কিছু করবো না আমরা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব? যদি দেখি আমাকে অঙ্কে খরচ ব্যয় চেয়েছে, তাহলে ব্যয় লাইনটা আগে লিখবে, ইনকামের লাইন পরে লিখবে, বাদ বাকি যে মেথড জানতে সেই মেথড ইউজ করো। এর ফলে লাভ যেটা হবে, 1 ইউনিটের যে মানটা আসবে সেটা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারবে এই লাইনে, কারণ 1 ইউনিটের যে মান আছে সেটা অলওয়েজ প্রথম লাইনে ইউজ করা যায়। তাই প্রথম লাইনটাকে আমরা খরচা লাইন বানালাম, যাতে খাটনি কমে। তাহলে 11 কে 11 6 গুণে 1 ইউনিট, এখানে কত হচ্ছে? 99,000, 99,000 হচ্ছে। আর 11,500 সঙ্গে যদি 6 গুণ করি কত আসছে দেখি? 0 0 5 3 শূন্য, হাতে হলো 3 6 66, 69,000 বিয়োগ করলে 30,000। 1 ইউনিটের মান কত আসছে? 30,000। ঠিক আছে, ভুলভাল কিছু করলাম না? দেখো তোমরা জানিও 1 ইউনিটের মান কত আসছে? 30,000। ঠিক আছে, 1 ইউনিটের মান কত আসছে? 30,000। ওকে চলো, 1 ইউনিটের মান 30,000। ওকে, তাহলে এটা করে লাভটা যেটা হলো আমাদের, দেখো উত্তরে কি চেয়েছিল? উত্তরে চেয়েছিল বি এর ব্যয় কত। তাহলে বি এর ব্যয় কত? এটা এ, এটা বি। তাহলে বি এর ব্যয় 1 ইউনিটের মানটা আমরা শুধুমাত্র প্রথম লাইন ইউজ করতে পারি, বি এর ব্যয় 2 ইউনিট। তাহলে বি এর ব্যয় কত হয়ে যাবে? এর সঙ্গে আমাদের এই যে 1 2 3 4 এর সঙ্গে আমাদের 2 গুণ হয়ে যাবে, অ্যানসার ডাইরেক্ট চলে আসছে 60,000। ব্যাস, গল্প শেষ। বলো কেমন লাগলো? ক্লিয়ার? বলো। শুভ, ক্লাসে মন দাও, ওসব বাদ দাও, বাদ দাও, বাদ দাও, ভার্বে যাক। ঠিক আছে, নিজের কাজে ফোকাস করো, আমরা আমাদের কাজে মন দেবো। ঠিক, তাদের ব্যয়ের মধ্যে পার্থক্য কত? তুমি বলো কি করবে? উত্তরে ব্যয় চেয়েছে, ব্যয়, ব্যয় সম্বন্ধে উত্তরে চেয়েছে, তাহলে তুমি কিভাবে সাজাবে বলো? অঙ্কে এখানে যদি ইনকাম সম্বন্ধে বলতো, যদি ইনকাম উত্তরে যদি ইনকাম সম্বন্ধে কিছু চাইতো, ইনকামের মধ্যে পার্থক্য কত, এর ইনকাম কত, তার ইনকাম কত, তাহলে আমরা ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস এই হিসাবে সাজাবো। কিন্তু যদি দেখি উত্তরে আমাকে ব্যয় চাইছে, তাহলে এটাকে ঘুরিয়ে দেবে, ব্যয় আগে লিখবে, ইনকাম পরে লিখবে, বাদ দিকে সেম নিয়ম থাকবে। ব্যয়টাকে আগে লেখো, ব্যয় আগে লেখো, ব্যয়, আয়, সেভিংস, শুধু এইভাবে সাজাবে। যদি উত্তরে ব্যয় চাই তাহলে ব্যয় আগে লিখবে, যদি ইনকাম উত্তরে চাই তাহলে ইনকাম আগে লিখবে। ব্যাস, এইটুকু ভাই যদি মনে রাখতে পারো ভাই, কোনো মাইকেল তোমাকে আটকাতে পারবে না। এর থেকে সহজে, এর থেকে দ্রুত কোনো মেথড হতে পারে না। ঠিক আছে, তোমাদের জন্য আমি তৈরি করেছি। চলো তাহলে ইনকাম, খরচা, ইনকাম, সেভিংস। তাহলে দেখো কি করবো আমরা? এ এবং বি যতক্ষণ এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে তাদের মধ্যে, হ্যাঁ চলো 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 চলো। এবং বি এর আয়ের অনুপাত 3:5, আয় বলেছে 3:5। ওকে, আয়ের অনুপাত 3:5, ব্যয়ের অনুপাত 4:7, ব্যয়ের অনুপাত 4:7। ঠিক আছে, এবং বি যতক্ষণ 16,000 টাকা এবং 26,000 টাকা সঞ্চয় করে, 16,000 টাকা এবং 26,000 টাকা, 16,000 টাকা এবং 26,000 টাকা সঞ্চয় করে, 16,000 টাকা এবং 26,000 টাকা সঞ্চয় করে। রুল ভাই সেম, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছি। ঠিক আছে, চলো উড়িয়ে দাও। সিপিইউ এক্সাম আসা কোশ্চেন, 3 7 21 4 5 20, 1 ইউনিট। ঠিক আছে, 500 রং 80 আর 3 26 রং 78। দেখো 3 26 রং 78, 78,000 আর 500 রং 80, 80,000। তাহলে কত হচ্ছে? 2,000। 1 ইউনিটের মান কত আসছে? 2,000। ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, বড় থেকে ছোট বার। 1 ইউনিটের মান 2,000। কয়েক সেকেন্ডে উত্তর উড়িয়ে দিচ্ছ তোমরা, কোনো ব্যাপার না। তাদের ব্যয়ের মধ্যে পার্থক্য কত? তোমার ব্যয় পার্থক্য কত? 4 আর 3 7, 7। তাহলে পার্থক্য কত তোমার হিসাবে? 3 ইউনিট। এই আর বি এর ব্যয়ের পার্থক্য কত? 3 ইউনিট। তাহলে সঙ্গে 3 গুণ হবে, তাহলে অ্যানসার কত হবে? 3 গুণে 6, 6,000 উত্তর হয়ে যাবে। কতক্ষণ লাগবে গো? কতক্ষণ লাগবে? আর আমি তোমাকে বলছি, তোমার যারা গেটসে আসা কোশ্চেন 2018 তে, যুদ্ধের আগে একটি বাহিনীতে, দেখো পারবে কি পারবে না। ঠিক আছে, দেখো চলো আমরা 205খানা কোশ্চেনে চলে আসলাম। অন্য কোথাও 30টা 40টা কোশ্চেন রেশিও শেষ করে আমরা 205টা কোশ্চেন করে নিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় তুমি দেখছো যে নতুন জিনিস শিখছো, এবং আমরা এমনি এমনি শিখছি না, পরীক্ষা এসছে। তাহলে শেখা কতটা জরুরি। সিজিএল মেন্সে আসা কোশ্চেন ভাই, যুদ্ধের আগে একটি বাহিনীতে ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত ছিল 5:3। ঠিক আছে, যুদ্ধের আগে, বিফোর ব্যাটেল। ঠিক আছে, এবং আফটার ব্যাটেল দেখো কি হয়েছে। বিফোর ওয়ার, আফটার ওয়ার। দেখো যুদ্ধের আগে বাহিনীতে ট্যাঙ্ক এবং বিমান, ট্যাঙ্ক এবং বিমান, ওকে, ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত ছিল 5:3। যুদ্ধের সময় 1000টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং 800টি বিমান ধ্বংস হয়ে যায়। ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত 2:1 হয়। যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত? দেখো ঠিক একই রকম ভাবে যুদ্ধের পরে, উত্তরে কি চাইছে? যুদ্ধের পরে, উত্তরে কি চাইছে? যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত? আমি তোমাকে দুরকম ভাবে দেখাচ্ছি। তুমি যদি মনে করো যে আমার তোমার বিফোর ওয়ার আর আফটার ওয়ার, ঠিক আছে, মানে যুদ্ধের আগে আর হচ্ছে যুদ্ধ, এখানে আমরা লিখবো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে চলো, যুদ্ধের পরে।
তবে দু রকম করে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, যুদ্ধের আগে ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত ছিল 5:3। ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত ছিল 5:3। যুদ্ধের সময় 1000টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় এবং 800টি বিমান ধ্বংস হয়ে যায়। যুদ্ধের সময় কি হয়েছে? 1000টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে, যুদ্ধের সময় 1000টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে এবং 800টি ভাই বিমান ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, 800টা করে 1000টা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে, 800টা বিমান ধ্বংস হয়ে গেছে। মানে দেখো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম হয়েছে, যে তোমার ছিল এত, ছিল মানে তোমার ইনকাম ছিল, যেটা তোমার ইনকাম, ধর ইনকাম হিসেবে ভাবো, ঠিক আছে? এটা ধ্বংস হয়ে গেছে, এরপর যেটা মানে যেটা ছিল তার থেকে খরচা হয়ে গেছে, ঠিক আছে? যে ধ্বংস হয়ে গেছে সেটাকে তুমি ভাবো যে তোমার খরচা হয়ে গেছে, তাহলে আছে কত, আছে কত, খরচা হয়ে গেছে আছে কত, তাহলে নতুন রেশিও কি আছে কত, 2:1 আছে কত। ঠিক ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস এর অঙ্ক হলো কি হলো না, একই অঙ্ক হলো কি হলো না? এটা আমার কাছে ছিল, এই অনুপাতে ইনকাম ছিল, এত টাকা আমি জমিয়ে ফেলেছি, তাহলে আমার খরচা হয়েছে ক টাকা করে, ঠিক আছে? ঠিক সেরকম না, এখানে ভাবো তোমার হচ্ছে বিমান, ট্যাঙ্ক আর বিমান ছিল এত, যুদ্ধের সময় এত পিস নষ্ট হয়ে গেছে, তাহলে আছে এত। ঠিক সেম অঙ্ক কিনা? তাহলে তাহলে এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই মেথড ইউজ করি, তুমি যেরকম কিছু নিয়মে করতে পারো। দেখো তোমার কি আসবে, 3 দুগুণে 6, 5 একে 5। এই যে 1 ইউনিট, 1 ইউনিটের মান কত হচ্ছে? 1000, এখানে হচ্ছে আচ্ছা এখানে 800 না ভাই, 800 800 800 1800, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? 1000, আর এখানে 1600, ঠিক আছে? 1000 1600 মানে 1 ইউনিটের মান কত হয়ে যাচ্ছে ভাই? 600। 1 ইউনিটের মান 600। উত্তরে কি? যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত? যুদ্ধের পর, আফটার ওয়ার, যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা। তাহলে এখানে ভুল করে 2 এর সঙ্গে 600 গুণ করে 1200 বলে দিও না, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে আমি কি বলেছি, এই টাইপে যদি করো তাহলে 1 ইউনিটের মান 600, এই 1 ইউনিট অলওয়েজ শুধুমাত্র আমরা প্রথম লাইন ইউজ করতে পারবো। তাহলে যুদ্ধের আগে ট্যাঙ্কের সংখ্যা, উত্তর কি চেয়েছে? যুদ্ধের পরে, হ্যাঁ যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা কত? তাহলে যুদ্ধের আগে ট্যাঙ্কের সংখ্যা কত ছিল? 5 6 30, 5 6 30 মানে 3000 ছিল। যুদ্ধের আগে ট্যাঙ্কের সংখ্যা ছিল 3000, আর তার থেকে 1000টা কমে গেছে, 2000। তাহলে এখন কটা ট্যাঙ্ক পড়ে আছে? 2000 পিস। একদম অপশন এ রাইট অ্যান্সার। তাহলে আমি ইচ্ছা করে কি করতে পারতাম, যুদ্ধের পরে রেশিওটাকে আগে নিতে পারতাম, এটাকে পরে নিতাম, ডাইরেক্ট অ্যান্সার আসতো। চলো দেখিয়ে দিচ্ছি আমি কি করতাম। যুদ্ধের পরে রেশিওটাকে আগে নিতাম, যদি তুমি ডাইরেক্ট আনতে চাও, বিয়োগ যদি না করতে চাও, একটা লাইন স্টেপ জাম্প করতে চাও, তাহলে উত্তরে কি চেয়েছে? যুদ্ধের পর, ঠিক আছে? তাহলে আফটার, যুদ্ধের পরে রেশিও আগে নাও, আগে রেশিও পরে নাও, ঠিক আছে? অফিস কি ক্ষতি হয়েছে তোমার? 1000 পিস আর 800 পিস ক্ষতি হয়েছে। দেখো কত দু রকম ভাবে শিখিয়ে দিচ্ছি তোমাকে, 1000 800, ঠিক আছে? চলো, যুদ্ধের পর কি হয়েছে? 2:1। যুদ্ধের পর ভাই কি হয়েছে? যুদ্ধের পর হয়েছে 2:1। যুদ্ধের পর হয়েছে 2:1। আগে ছিল কত? আগে ছিল 5:3। একবার অ্যান্সার চলে আসবে। 2 একে 2, 5 একে 5, তাহলে 3 ইউনিট। 3 ইউনিটের মান কি হচ্ছে? 1000 আর 4000। দেখো 3 ইউনিটের মান, দেখো 5 একে 5, 2 একে 2, তাহলে 3 ইউনিট। তাহলে এখানে 1000 আর হচ্ছে 5 40, মানে 4000, ঠিক আছে? 1000 থেকে 4000 আর 1000 বিয়োগ করলে কত হচ্ছে? 3000। তাহলে 3 ইউনিটের মান 3000, তাহলে 1 ইউনিটের মান কত? 1000। 1 ইউনিটের মান 1000। এবার ডাইরেক্ট তুমি এখানে 1000টা এবার ইউজ করতে পারবে। উত্তর কি চেয়েছিল? যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত? যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত? এই যে 2 ইউনিট, তাহলে 2 এর 1 এর মান 1000, তাহলে 2 এর মান কত? 2000। ঢুকেছে মাথায়? আজকের পর আর ভুল হবে না তো? একে 5, 3 দুগুণে 6, ঠিক আছে? 2:1 পরবর্তীকালে হয়েছে, আগে ছিল 5:3, 3 দুগুণে 6, 5 একে 5, মানে 1 ইউনিট। 1 ইউনিটের মান হচ্ছে 3000, আর এখানে হচ্ছে 4000। 1 ইউনিটের মান 1000, ঠিক আছে? চলো মিলে গেছে। 1 ইউনিটের মান 1000 আসবে, তার 2 এর মান 2000। গল্প শেষ। চলো 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 চলো। এবং বিনার আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 6:5, তাদের সঞ্চয়ের অনুপাত 7:5 দিতে হয়। অজয় ও তার আয়ের কত শতাংশ সঞ্চয়? অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে? দেখো, করো দেখি, চেষ্টা করো। এবং বিনার আয়ের অনুপাত 5:4, অজয় এবং বিনা ইনকামের অনুপাত কত? 5:4, এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 6:5। তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 6:5। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 7:5 হয়, তাদের সঞ্চয়ের অনুপাত, যদি তাদের সঞ্চয়ের অনুপাত 7:5 হয়, যদি তাদের সঞ্চয়ের অনুপাত 7:5 হয়, তবে অজয়ের আয় কত শতাংশ, অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে? একটা কাজ করো, এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি ধরে নাও সঞ্চয় হচ্ছে 7 টাকা আর বিয়ে সঞ্চয় হচ্ছে 5 টাকা, এইভাবে ধরে করো। একটা কাজ আমরা করি, দেখো, ঠিক আছে? ইনকাম 5:4, তাহলে ব্যয়ের অনুপাত 6:5, ঠিক আছে? সঞ্চয়ের অনুপাত 7:5, ওকে। আমার অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে? ধরো সঞ্চয় হচ্ছে 7 টাকা এবং 5 টাকা, ধরে নাও সঞ্চয় হচ্ছে 7 টাকা, 7 এবং 5 আছে, ধরে নাও সঞ্চয় হচ্ছে 7 টাকা এবং 5 টাকা করে ওদের সঞ্চয় হচ্ছে, ঠিক আছে? এবং তাহলে আয় এবং ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে এইভাবে তুমি ধরে নাও, একটা কাজ করো, দরকার তুমি একটা কাজে 70 আর 50 করে নাও তুমি,
আমরা 10 করে বা 7 5 রাখতে হবে, তুমি ধরে নাও যে এদের হচ্ছে সঞ্চয় 7 টাকা আর 5 টাকা, এভাবে তুমি ধরে করতে পারো। তাহলে এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই ইউজ করি, 5 5 25 আছে 24, 1 ইউনিটের মান কত হচ্ছে দেখো, 5 7 35, 5 6 30, 1 ইউনিটের মান দেখো 5। 1 ইউনিটের মান যদি ভাই 5 হয়, তাহলে এর এবং বি এর ইনকাম কত হচ্ছে দেখো। অঙ্কে কি চেয়েছে, অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে। অজয় অজয় অজয়ের ইনকাম তাহলে কত, 1 ইউনিটের মান 5, তাহলে অজয়ের ইনকাম কত, 5 5 25, আর অজয় সঞ্চয় করে কত, 7 টাকা। আমরা 7 টাকা ধরে অঙ্কটা করছি। তাহলে অজয় ইনকাম করেছে 25 টাকা, সঞ্চয় করেছে 7 টাকা। অঙ্কে কি চেয়েছে, বলছে অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে। অজয় তার আয়ের কত সঞ্চয় করে, কত, 7 টাকা। কিসের, আয়ের। আয়ের কত, আয়ের মানে হচ্ছে নিচে 25, নিচে শতাংশ মানে কি, পার্সেন্টেজ দিতে হয়। স্যার বুঝলাম না, আরেকবার বোঝাচ্ছি। 7 টাকা সঞ্চয় করেছে আয়ের, বলছে অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে। অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে। অজয় তার আয়ের কত শতাংশ সঞ্চয় করে, ঠিক আছে। অজয় তার আয়ের 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 বলেছে, তাই আয় নিচে রাখো, সঞ্চয়টা উপরে রাখো। পার্সেন্টেজে চেয়েছে 100, 4 25 100, তাহলে 4 7 28% সঞ্চয় করে। 28% হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। মিলছে আসা কোশ্চেন, চলো এটা করে ভালো পারবে তোমরা। আগের দিনের টাইপ শুধুমাত্র একটা পার্সেন্টেজটাকে এমন ভাবে দিয়েছে, তোমাদের দেখে অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু যারা আমার কাছে পার্সেন্টেজ শিখেছো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা পার্সেন্টেজ শেখোনি তাদের জন্য এই কোশ্চেনটা মেনলি আমি করাচ্ছি। যারা পার্সেন্টেজ আমার কাছে পরে শিখে নেবে তাদের কাছে এটা অটার পানি জল হয়ে যাবে, বা যারা আমার কাছে পার্সেন্টেজ শিখেছো তাদের কঠিন লাগবে না, কিন্তু যারা পার্সেন্টেজ শেখোনি আমার কাছে তাদের কঠিন লাগতে পারে, এই জায়গাটা দেখেই মাথা গুলিয়ে যাবে তাদের, ঠিক আছে। দেখো সেই জন্য রেখেছি এটা, মেন্সে আসা কোশ্চেন, সিজিএল মেন্সে আসা কোশ্চেন। এর আয়ের সাথে বি এর আয়ের অনুপাত 5:7, এর আয়ের সাথে বি এর আয়ের অনুপাত 5:7। এর আয়ের সাথে বি এর আয়ের অনুপাত, এ এবং বি যথাক্রমে 4000 এবং 5000 টাকা করে সঞ্চয় করে। যদি এর ব্যয় বি এর ব্যয়ের এত এর সমান হয়, এই যে ব্যয়টাকেই বুঝতে পারেন অনেকে, যদি এর ব্যয় বি এর ব্যয়ের এত এর সমান হয়, যদি এর ব্যয় বি এর ব্যয়ের এত এর সমান হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো এর ব্যয় বি এর ব্যয়ের এত এর সমান হয়, তাহলে এর মানে কি বলছে, ব্যয়টা সম্বন্ধে তোমাকে ক্লিয়ারলি তোমাকে ভগ্ন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, এখানে গুলিয়ে যায় ছেলেপেলেরা। এর ব্যয় বি এর ব্যয়ের, এর ব্যয়টা বি এর কত, 66.2/3%, ঠিক আছে। তাহলে এই যে 66.2/3%, এটাতেই অনেকের একটু গুলিয়ে যাবে, ক্যালকুলেশন করবে তার মাথা খারাপ হবে। দেখো সিম্পল এটাকে কত সুন্দর করে আমরা ব্যয়টাকে সাজাতে পারবো, শুধু পার্সেন্টেজটাকে নিয়ে খেলো। 66.2/3% এর মানে কি, সিম্পল মুখস্থ রাখবে, যারা পার্সেন্টেজ যখন শিখেছো তারা জানো, যারা শেখনি তারা শিখবে পরে। 33.1/3%, 33.1/3% মানে হচ্ছে 1/3 হয়। এটা মুখস্থ, আমি একটা চার্ট দেবো, সেই চার্টে এটা মুখস্থ করিয়েছি, যারা জানো না তারা পরে মুখস্থ করবে। আপাতত মনে রাখো 33.1/3% মানে হচ্ছে 1/3, 33.1/3% মানে হচ্ছে 1/3, 33.1/3% মানে হচ্ছে 1/3। তাহলে এর ডবল কত, এর সঙ্গে যদি 2 গুণ করে দেবো হয়ে যাবে কত, 66.2/3%। তাহলে 33.1/3% মানে যদি 1/3 হয়, 66.2/3% মানে হচ্ছে 2/3 হয়ে যাবে। মানে এর মানে কত, দেখা মাত্র তোমার মাইন্ডে আসবে কত, 2/3। এর মানে কত, 2/3। আর তারপরেও যদি তোমার এইভাবে অসুবিধা হয় যে স্যার 2/3 কিভাবে আসছে আমি বুঝতে পারছি না, আপনি আমাকে ক্লিয়ার করতে পারলেন না, তাদের জন্য বলছি ভাই 66.2/3% কে তুমি ক্যালকুলেশন করো। 3 আর 66 গুণ করলে কত, 3 6 18, 8 হাতে 318 কে দেখো, 3 6 18 8 হাতে 318 আর আগে 19, 198, 198 আর 2 কত হচ্ছে 200/3, গুণ করে যোগ করে কত আসছে 200/3%, 200/3%। তোমরা ছোটবেলা থেকে প্রত্যেকে জানো যে পার্সেন্টেজ তুললে নিচে একটা 100 আসে, ঠিক আছে। 100 দুগুণে 200, 2/3 এলো কি এলো না। যারা জানো না, চার্ট আমার কাছে মুখস্থ করনি বা আমার কাছে পার্সেন্টেজ এখনো করনি, করবে ভবিষ্যতে বা করনি, তাদের জন্য বলছি যে তারা এইভাবে ভাবতে পারো। 66.2/3 মানে কত, 366, 198 আর 2 হচ্ছে 200, 200/3 পার্সেন্টেজ তুলে নিচে একটা 100 আসবে, 100 দুগুণে 200, 2/3, ঠিক আছে। পরবর্তীকালে যারা পার্সেন্টেজ করেছো বা যারা পরবর্তীকালে করবে তারা দেখা মাত্র বলতে পারবে 66.2/3% মানে হচ্ছে 2/3, ঠিক আছে। 66.2/3% মানে হচ্ছে 2/3, ঠিক আছে। ওকে, 66.2/3% মানে কত হচ্ছে 2/3। এবার দেখো 2/3 তো স্যার আমরা বুঝলাম, কিন্তু স্যার কোনটা এ কোনটা বি কি করে বুঝবো। দেখো এখানে কি লেখা আছে, বলছে যদি এর ব্যয় বি এর ব্যয়ের, কার বি এর ব্যয়ের, কার বি এর ব্যয়ের, কার বি এর ব্যয়ের, তার মানে এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি এর ব্যয় বি এর ব্যয়ের এত পার্সেন্ট হয়, এটা তার মানে এ। বি এর ব্যয়ের, কার বি এর, তাই জন্য বি এটা, তাহলে বি যদি 3 হয় এ কত হবে ভাই 2, ঠিক আছে। ওকে চলো হাঁটাও বাসের গাড়ি, এসব বুঝে গেছি আমরা, ব্যাস এইভাবে রেশিওটাকে সাজাতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয়, দেখো এর ব্যয় বি এর ব্যয়ের, তাহলে এর ব্যয় বলছে বি এর 2/3, তাহলে বি যদি এদিকে চলে আসে, দেখো a বাই বি সমান সমান কত হচ্ছে 2/3, হচ্ছে কি হচ্ছে না, এই বিটা দিকে আসলে a বাই বি, তাহলে a2 b3, ঠিক আছে, a2 b3। ওকে চলো হয়ে গেল, বুঝে গেছি আমরা। আচ্ছা তাহলে এ এবং বি এর মোট আয় কত, তাহলে কে কত কি জমিয়েছে ভাই, জমিয়েছে 4000 এবং 5000। এবার তোমরা পারবে, চলো তাড়াতাড়ি করো, 4000 5000, এবার তোমরা পারবে, তোমাদের জানা জিনিস। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, অ্যান্সার বলো কত আসছে, হাঁটাও।
এটা আমি আগের দিনও বুঝিয়েছি, এই কোশ্চেনটা না রাখলেও চলতো, একটা মেন্স লেভেলের কোশ্চেন, এবং এই যে জায়গাটা বোঝানোর জন্য এই জায়গাটা অনেকের অসুবিধা হয়, আমি তাই এই কোশ্চেনটা রেখেছি। এই কোশ্চেনটা আমার না রাখলেও চলতো, আমি তোমার সঙ্গে একমত। যারা লিখেছে স্যার এটা আগের দিন বুঝিয়েছে, একদম ভাই। আমি শুধুমাত্র এই যে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা আছে না, এইটা অনেকে পারে না ভাই, যারা অঙ্কে কাঁচা বা শিখিনি পার্সেন্টেজ আমার কাছে এখনো, পরে শিখবে, তাদের জন্য ভাই পড়ালাম, যাতে এমন না হয় যে স্যার এই কোশ্চেনটা না আমি পারছি না। ঠিক আছে, যদিও অঙ্ক কি বলতো একটার সঙ্গে একটা লিঙ্ক। 2022 আসা কোশ্চেন। রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করে, তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:4। রাহুলের আয় যদি, এটা একদম পাতি কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, এমনি রেখেছি একটু জাস্ট মজার জন্য। অনেক সময় টপ লেভেলের কোশ্চেন করতে করতে একটা দুটো পাতি কোশ্চেন চলে আসে, একটু ভালো লাগে, করো তাদের করো। করে এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করে, তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 5:4। আহা, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে 5:4। ঠিক আছে, তাহলে ভাই সিম্পল, তুমি একটা কথা বলো, ইনকামের রেশিওটা নিজে বানাও না, ইনকাম কত হবে বলো? ব্যয় আর সঞ্চয় যদি 5:4 হয়, তাহলে ইনকাম নিশ্চয়ই নয়। আমরা সেই ছোটবেলা থেকে প্রথম দিন থেকে শিখছি যে ব্যয় আর জমানো যোগ করলে ইনকাম হয়, তাহলে ইনকাম নিশ্চয়ই নয়, 5-4 নয়। এবার 9 এর মান 36,000 দিয়ে দিয়েছে, বলছে ইনকাম কত? 36,000 টাকা। ইনকাম কত? 36,000 টাকা। তাহলে ইনকাম 36,000, 9 এর মান 36,000, তাহলে কত গুণ হয়েছে? 4,000 গুণ হয়েছে। উত্তরে কি চেয়েছে? উত্তরে কি তাহলে তার, তবে তার ব্যয় কত? তাহলে ব্যয় কত আমার 5, তাহলে 5 এর সঙ্গে 4,000, এই 4,000 গুণ করে দাও, 4 5 20, গল্প শেষ। 20,000, গল্প শেষ। চলো অপশন সি, একদম সহজ কোশ্চেন। ঠিক আছে, চলো। একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয় এত অনুপাতে থাকে, সঞ্চয় আয়ের এত অংশ বৃদ্ধি পায় এবং আয় একই থাকে। এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, করো। 209 নম্বর কোশ্চেন। এসো। শুভ বলছে স্যার ডব্লিউবিসিএস এর ব্যাচ কবে আসবে? চিন্তা ভাবনা আছে, দেখছি, চেষ্টায় আছি। ঠিক আছে, আনলে সব থেকে বেস্ট আনবো এটুকু বলতে পারি, একদম টপ লেভেলের টিচার নিয়ে আসবো। দেখো করবো না, করলে একদম বেস্ট করবো, এটুকু বলতে পারি। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট হবে, বলেই দিলাম। যদি করি তো ওয়েস্ট বেঙ্গলের বেস্ট করবো, নাহলে করবো না, শুরুই করবো না। আমি দেরি হোক শুরু করতে আমার, কিন্তু যখন শুরু করবো সব থেকে বেস্ট হবে, অল্প টাকায় হবে, সব থেকে স্বল্প মূল্যে সব থেকে বেস্ট জিনিস, কোনো কথা হবে না। সিএইচএসএল 2022 ফ্রিলি। একজন ব্যক্তির ব্যয় এবং তার সঞ্চয় পরিস্থিতির অনুপাতে থাকে, তার সঞ্চয় তার আয়ের 1/5 বৃদ্ধি পায়, তার আয় একই থাকে, তার ব্যয় এবং সঞ্চয় নতুন অনুপাত কত? সুন্দর কোশ্চেন। ঠিক আছে, একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়, ব্যয়, খুব সুন্দর কোশ্চেন, কিন্তু সোজা। ইনকামটা নিজে বানাও। ব্যয় কত? 4, সঞ্চয় কত? 3, তাহলে ইনকাম কত? নিশ্চয়ই 7। যে টাকাটা ইনকাম করি সেটা খরচা আর ব্যয় জমাই তো না আমরা, তো 4 আর 3 ইউনিট, টোটাল 7 ইউনিট নিশ্চয়ই আমি ইনকাম করি তাহলে। ঠিক আছে, ইনকাম, ইনকাম বের করে নিয়েছি, খরচা বের করে নিয়েছি, জমানো বের করে নিয়েছি। আমরা একটা কাজ করি ভাই, আমরা আমাদের সুবিধার জন্য অঙ্কটাকে আমরা এটাকে 400 বানিয়ে দিই, এটাকে 300 বানিয়ে দিই, আর এটাকে 700 বানিয়ে দিই, সুবিধা হবে অঙ্কটা করতে। এবার অঙ্কে দেখো কি বলছে, এটা আমরা করতেই পারি, রেশিও যেহেতু আছে, এটা কিন্তু ভাই আমরা করতেই পারি, ছোটবেলা থেকে শিখছি। আমরা ছোটবেলা বলতে যখন থেকে আমার কাছে শিখছো সেটাই তোমার ছোটবেলা। এসো, অঙ্কে এবার বলছে যে তার সঞ্চয় তার আয়ের 1/5 বৃদ্ধি পায়। সঞ্চয়, সঞ্চয়, ঠিক আছে, তার সঞ্চয় তার আয়ের সঞ্চয়টা আয়ের 1/5 অংশ বৃদ্ধি পায়, তাহলে সেভিংসটা বেড়েছে। আয়ের 1/5, আয় কত? 400, আয়ের 1/5 সেভিংসে বেড়েছে। আয়ের 1/5 সেভিংসে না, কিন্তু আয়ের 1/5 মানে কত? 540, 80 টাকা। ঠিক আছে, তাহলে সেভিংস বাড়লো ক টাকা? সেভিংস তার মানে 80 টাকা বাড়লো। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোশ্চেনে বলে দিয়েছে যে সেভিংসটা, সঞ্চয়টা আয়ের 1/5 অংশ বেড়েছে। সেভিংস 300 টাকা ছিল, আয়ের ও তেরি, আমি আয়ের মুখে বলছি আর লিখছি এদিকে, আরে ইয়ার, আয় তো এখানে 700। আয়ের 1/5 অংশ, তাই তো? আয়ের 1/5 অংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় তো 700, আয়ের 1/5 মানে কি? 140 টাকা। 140 টাকা আমার কি বলেছে? সেভিংসে বেড়েছে। তাহলে সেভিংস এখন কত হয়ে গেছে? সেভিংস এখন হয়ে গেছে 440 টাকা। সেভিংস হয়ে গেছে, চলো। হ্যাঁ, একদম ভাই, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি, কথা বলতে ওদের দিকে তাকাচ্ছেন। তো আমার এখানে বুঝতে হবে, আমার কিন্তু সেভিংস এর উপরে বাড়িনি, আমার আয়ের 1/5 সেভিংসে বেড়েছে। আয়ের 1/5 মানে কত? 440 টাকা সেভিংসে বেড়েছে। এবার কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে, দেখো যে আয় কিন্তু একই থাকে ভাই, আয় একই থাকে, আয়টা চেঞ্জ হয়নি। তাহলে আয় আগে 700 টাকা ছিল, আয় এখনো 700 টাকাই থাকবে। তাহলে তুমি আমাকে বলো, তাহলে এখন খরচা কি হবে ভাই? তাহলে এই হিসাবে দেখো, ইনকাম 700 টাকা, 440 টাকা খরচা করে, 700 টাকা ছিল ইনকাম, 440, ইনকাম চেঞ্জ হয়নি, 700 টাকাই আছে, তোমার জমানোটা 440 টাকা হয়ে গেছে। তাহলে এখন তোমার খরচা ক টাকা হচ্ছে? বিয়োগ করে দিই না আমরা, 2। 260 টাকা তোমার এখন কি হয়ে গেছে? খরচা হয়ে গেছে। 260 টাকা তোমার কি হয়ে গেছে? খরচা হয়ে গেছে। সিম্পল ভাই, কারণ দেখো জমানো বেড়েছে, 440 টাকা হয়ে গেছে, ইনকাম একই আছে, তাহলে ইনকাম থেকে আমরা যদি জমানোটা বাদ দিই তাহলে আমরা খরচা পাবো। উত্তরে কি চেয়েছে দেখো, তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত? ব্যয় এবং সঞ্চয়, তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত? ব্যয় এবং সঞ্চয়, ব্যয় হচ্ছে 260 টাকা এবং সঞ্চয় কত? 440 টাকা। এই দুজনের অনুপাত চেয়েছে। 13 দুগুণে 26,
22 দুগুণে 44, 13:22, অপশন সি। একদম ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভাত খুব। ওকে, চলো। নেক্সট কোশ্চেন এবং নেক্সট টাইপ। টাইপ চেঞ্জ হচ্ছে এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ টাইপ।